প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচের তৃতীয় লাইভ ক্লাস। আমরা পড়ছি দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 9 থেকে 47। আদেশ 9-এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার পরিণাম। হাজিরার ইংরেজি হচ্ছে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাদীপক্ষ আদালতে আসলো কিনা এবং বিবাদী পক্ষ আদালতে আসলো কিনা। এই আদালতে আসার বিষয়টা প্রয়োজন হয় হচ্ছে পিএইচ পর্যায়ে, অর্থাৎ যখন প্রিএম্পটরি হিয়ারিং অর্থাৎ সাক্ষী শুরু হয়, সেই পর্যায়ে কিন্তু বাদী এবং বিবাদীদেরকে হাজির হতে হয়। হাজির মানে উপস্থিত হতে হয়, অ্যাপিয়ার হতে হয়। তো যদি হাজির হয় এক পক্ষ, আরেক পক্ষ হাজির না হয়, কিংবা দুই পক্ষই যদি হাজির না হয়, বাদী হাজির হলো বিবাদী হাজির হলো না, গড় হাজির হলো, বা বিবাদী হাজির হলো বাদী গড় হাজির হলো। গড় হাজির মানে অনুপস্থিত, আর হাজির মানে উপস্থিত। তো এটার ক্ষেত্রে কি কি ফলাফল, কি কি সিদ্ধান্ত আদালত নিতে পারবেন, সেটা আদেশ 9-এর মধ্যে খুব স্পষ্টভাবে বর্ণনা করা আছে। আদেশ 9-এ প্রথমে আমরা দুইটা বিষয় ব্যাখ্যা করে নিই, তারপরে আমরা খারিজ খারিজ মানে ডিসমিস ডিসমিস হয়ে যাওয়া, মামলা খারিজ হয়ে যাওয়া, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে একতরফা একতরফা একতরফার ইংরেজি হচ্ছে এক্স পার্টে। তাহলে খারিজ মানে ডিসমিস, আর একতরফা হচ্ছে এক্স পার্টে। এখন আমি আমি আপনাদেরকে প্রশ্ন করব যে খারিজ যদি হয় তাহলে কার লাভ কার ক্ষতি, আর এক্সপার্টে হলে কার লাভ কার ক্ষতি, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? কে বলবেন? লাইনে আসেন, হাত উত্তোলন করেন। যে খারিজ হলে বাদীর লাভ না বাদীর ক্ষতি, আর মামলা একতরফা হলে বাদীর লাভ না বাদীর ক্ষতি? আচ্ছা, রাজ্জাক ভাই হাত উত্তোলন করেছেন। রাজ্জাক ভাইকে কথা বলার সুযোগ দিচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অডিও স্যার ভিডিও ঠিক আছে খারিজ তো? খারিজ জি ইনশাল্লাহ ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ। খারিজ হলে স্যার বাদীর লাভ, মানে হুম। বাদীর লস। আর হ্যাঁ, একতরফা মানে হলে বাদীর লাভ। তার মানে যদি খারিজ হয় তাহলে বাদীর ক্ষতি, তাই তো? জি স্যার। আর যেটা বাদীর ক্ষতি সেটাই বিবাদীর লাভ। জি। মানে মামলা শেষ হয়ে গেল, বিবাদী আর মামলায় ঝামেলা হলো না তার। আর যদি এক্সপার্টে হয়ে যায় তাহলে বাদীর লাভ। কার লাভ হবে? কার লাভ হবে? বাদীর লাভ হবে, বিবাদীর ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষতিটা হবে বিবাদীর প্রথমে, আর লাভ হবে বাদীর। তো আমাদের আদেশ 9 বুঝতে হলে এই খারিজ এবং একতরফা এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তো আপনি লাইনে থাকবেন, আপনাকে আমি র্যাপিড ফায়ারের মতন দ্রুত কিছু মৌখিক প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। এটা নোট না দেখে জাস্ট আমার কথা শুনে উত্তর দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে পিএইচ অর্থাৎ শুনানির দিন, অর্থাৎ বাদীপক্ষর সাক্ষ্য গ্রহণ হবে। প্রথমে বাদীপক্ষ সাক্ষ্য দিবে, বিবাদী পক্ষর আইনজীবী জেরা করবে, তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই দিন অথবা অন্য কোনো একটা তারিখে বিবাদী পক্ষ স্বাক্ষর দিবে এবং বাদী পক্ষের আইনজীবী জেরা করবে। এটা জি হচ্ছে স্যার। সিভিল মামলার নর্মাল নিয়ম। তো বাদীর সাক্ষী বাদীর সাক্ষী কিন্তু কন্টিনিউয়াস চলতে পারে কয়েকদিন। বাদীর সাক্ষী শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বিবাদীর সাক্ষী শুরু হবে না। যেদিন সাক্ষী শুরু হলো মানে ফার্স্ট ডেট, এই ফার্স্ট ডেটে যদি উপস্থিতি অনুপস্থিতি একটা বড় মানে প্রভাব ফেলে মামলায়, মানে পরিণামটা হয়ে যায়,
মামলা খারিজও হয়ে যেতে পারে, একতরফা হয়ে যেতে পারে প্রথম দিনের জি ক্ষেত্রে। জি। আবার এই যে পিএইচ প্রথম দিন যখন সাক্ষী শুরু হয়ে যাবে, মানে সাক্ষী যদি স্টার্ট হয়, তাহলে পিএইচ আর পিএইচ থাকে না। পিএইচ থেকে তখন সেটা হয়ে যায় এফপিএইচ। যদি সাক্ষী শুরু হয়ে যায়, ফার্স্ট ডেটে সাক্ষী হলো একটা, মানে PW1 সাক্ষী দিল, তারপর PW1 এর সাক্ষী কমপ্লিট হোক আর না হোক, মানে সাক্ষী শুরু হয়ে গেছে, তখন সেটার পিএইচ হয় না, সেটা হয়ে যায় এফপিএইচ। এটা মনে রাখবেন। সাক্ষী শুরু স্টার্ট হয়ে গেলে সেটা এফপিএইচ এ চলে যায় মামলাটা। তো এফপিএইচ এ গেলেও এই উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফলটা আসবে, অর্থাৎ এফপিএইচ এবং পিএইচ এই দুইটা স্টেজে গিয়েই কিন্তু এই আদেশ নয়টা বেশি কাজে লাগে। তো একে বলা হচ্ছে বিবাদীর হাজিরা ও জবাবদানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজিরা। তাহলে বিবাদীর হাজির ও জবাবদানের জন্য, তাহলে বিবাদীকে সমন দিয়ে উদ্দেশ্য কি, যে আপনি আসেন অর্থাৎ উপস্থিত হন এবং আপনার কোনো আপত্তি থাকলে সেটার জবাব দেন। এই তো উদ্দেশ্য সমনের বা নোটিশের। তাহলে উনি স্বয়ং ব্যক্তিগতভাবে অথবা উকিলের মাধ্যমে কি হবেন, উপস্থিত হবেন। তো বাস্তবে যেটা হয়, উকিলের মাধ্যমেই ওকালতনামা দিয়ে উপস্থিত হতে হয়। এটা সাধারণ নিয়ম। তারপরে কি 2 নম্বর পয়েন্ট, বাদী খরচা প্রদান না করায় সমন জারি না হলে। সমন হয়তোবা উনি সমনে তদবিরই করেননি, মামলা ফাইলিং হয়েছে কিন্তু সমন যে কয়জনকে দিতে হবে সকলকে দেয়নি বা কাউকেই দেয়নি, অর্থাৎ তলবানা বা প্রসেস ফি এবং সমনের যে তদবির, সেটাকে খরচা বলা হচ্ছে, এই খরচাটা প্রদান করেনি বাদী। বাদী যদি খরচা প্রদান না করে, তার মানে ফাইলিংটা কমপ্লিট হলো না। যদি ফাইলিং কমপ্লিট না হয়, তাহলে কার ক্ষতি হলো? বাদীর ক্ষতি হলো। আর বাদীর ক্ষতি মানে মামলা কি হবে? খারিজ হবে না খারিজ একতরফা হবে। হবে? জি স্যার। খারিজ জি হয়ে স্যার। যাবে, মামলা খারিজ হয়ে যাবে। এটা বুঝে উত্তর করতে হবে, নাহলে কনফিউশন সৃষ্টি হবে। আর জি সমন স্যার। জারি না হলেও, সমন জারি হয়নি কিন্তু বিবাদী জানতে পেরেছে, বিবাদী নিজে থেকে উপস্থিত হয়ে গেছে, সেক্ষেত্রে আর খারিজ হবে না। মানে চলতে থাকবে আর কি। হ্যাঁ, যেহেতু সমনের উদ্দেশ্য বিবাদীকে জানানো, এখন সমনের টাকা পয়সা দেয়নি বাদী, ঠিক আছে, কিন্তু বিবাদীকে যে করে হোক কোর্টে নিয়ে এসেছে বা বিবাদী নিজে থেকে এসেছে, তাহলে সমনের যে প্রয়োজন সেটার থাকলো না। অতএব মামলার খারিজ করার দরকার নেই, উভয় পক্ষ তো এসেছে, অর্থাৎ সমনের কাজটা অলরেডি হয়ে গেছে। এরপরে 3-এ বলা হচ্ছে কোনো পক্ষই হাজির না হলে, এই যে সমন জারি হয়ে গেছে, কোনো পক্ষই হাজির হয়নি, তখন আদালত চাইলে পিএইচ পর্যায়ে হোক অথবা সমন জারির পর হোক, যদি কোনো পক্ষই না আসে, এখন বিবাদী আসলো না, বিবাদীর জন্য জবাব দাখিলের জন্য 2 মাস তো সময় থাকেই। তো বিবাদী নাও আসতে পারে, পরবর্তী ডেটেও আসতে পারে, কিন্তু বাদী যদি না আসে, তাহলে কি মনে করবে আদালত? যে মামলা চালাতে বাদীর কি আছে, অবহেলা আছে। আর অবহেলা আগ্রহী করলে নেই। কি হবে? অবহেলা করলে কি হবে, মামলার পরিণতি কি হবে? অবহেলা করলে তো খারিজ করে দেবে, যেহেতু ওনার তো হ্যাঁ, দরকারই নেই জিনিসটা যে আবদার হ্যাঁ। করছে বা যেটা আর্জি করছে। তার মানে আমি ট্রেনে টিকিট কাটলাম কিন্তু ট্রেনে উঠলাম না, তাহলে ওই ট্রেনে আমার আর লাভ নেই, মানে মামলা করে আর লাভ নেই, আমাকে ট্রেনে যেতে হবে। তো আমি ট্রেনের টিকিট কেটেছি, সময় মতো প্ল্যাটফর্মে আমি পৌঁছাইনি, তাহলে ওই ট্রেনের টিকিটের আর কোনো মূল্য নেই, টাইম পার হয়ে গেছে, রিফান্ডও হবে না। তো ব্যাপারটা এরকম, যে আমি মামলা করলাম, মামলায় আমি অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, আসছি না ঠিকভাবে, তাহলে মামলা কি হয়ে যাবে, বাদীর খারিজ হয়ে যাবে। 4, বাদী নতুন মোকদ্দমা দায়ের, আদালত মোকদ্দমা নতুন বা মানে নতুন মোকদ্দমা করা যাবে, আবার পুনরায় চালু করা যাবে। মানে যেটা খারিজ আছে, খারিজ থেকে সেটা আবার কি করা যাবে, পুনর্জীবিত করা যাবে, অথবা নতুন মোকদ্দমা করা যাবে। তাহলে মামলা খারিজ হয়ে গেলে, যদি এই স্টেজে খারিজ হয় সমনের পরপরই, তাহলে নতুন মামলা চলবে। তার মানে একবার টিকিট কেটে ট্রেন মিস করলাম, আরেকবার টিকিট কাটা যাবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ একটি বিধি, এই বিধি কিন্তু এর আগে প্রশ্ন এসেছে, সমন জারি না হয়ে ফেরত আসার 1 মাসের মধ্যে বাদী নতুন সমনের আবেদন না করলে, অর্থাৎ নতুন ভাবে, এটাকে স্টেপে বলা হয় তদবির। তদবির বলা হয়, বাস্তবে কজ লিস্টে লেখা থাকবে তদবির, অর্থাৎ সমনের তদবির নিতে হবে। এই তদবির মানে খরচা দিতে হবে। খরচা বলতে সমন লিখে সমনের সাথে যা যা দেওয়ার সবগুলো দিতে হবে, এটাই হচ্ছে তদবির।
খোঁজ খবর নিতে হবে যেটা আর কি, কি হ্যাঁ। অবস্থা পৌঁছাচ্ছে নাকি। তো এই এই তদবিরটা মানে যদি না নেওয়া হয়, মানে সমনের নতুন আবেদন না করা হয়, তদবির কয়েক প্রকারের হয়, এখানে সমনের তদবিরের কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু খারিজ হবে। আর কারণ দর্শালে হবে না। কারণ দর্শালে মানে কেন সে সমন দিতে দেরি করলো, সময় মতো দিল না, সমনের আবেদন আবার দিল না কেন, সেক্ষেত্রে আদালত তাকে একটা শোকজ করবে। এই শোকজের যদি সন্তোষজনক জবাব দেন তিনি, তাহলে সেটা আর খারিজ হবে না। আর জবাব যদি দিতে ব্যর্থ হয়, তাহলে খারিজ হয়ে যাবে। ছয়, শুধুমাত্র বাদী হাজির হলে, বাদী হাজির হয়েছে, মনে করেন বাদী হাজির হয়েছে মানে বাদী অ্যাক্টিভ, বাদী কি অ্যাক্টিভ, আর বিবাদী আসেনি, সেক্ষেত্রে মামলার পরিণতি কি হবে বলেন? বাদী একটি, সেক্ষেত্রে একতরফা হবে স্যার, কারণ ওনাকে হ্যাঁ। রায় দিয়ে দেবে যেহেতু বিবাদী আসেনি, তার মানে তার এটার সম্পর্কে। তাহলে যেহেতু বাদী অ্যাক্টিভ, তাহলে বাদীর লাভ হবে, বাদী অ্যাক্টিভ বাদীর লাভ, তার মানে একতরফা, এক্স পার্টি হয়ে যাবে। তার মানে বিবাদী আসেনি, মামলা চলতে থাকবে। যখন অপরপক্ষ থাকে না, তখন মনে করেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামলায় যখন জিতে যায়, সেটা হচ্ছে এক এক্স পার্টি, মানে ভোটে দাঁড়িয়েছে, বিপরীতে কেউ দাঁড়ায়নি, জি প্রতিযোগী স্যার। কেউ নাই, বিনা ভোটে পাস, এক একতরফাটা সেরকম। মানে শব্দ শুনে বোঝা যাচ্ছে একতরফা, মানে এক পক্ষের শুনে ডিক্রি দেওয়া, অপর পক্ষ আসেনি, সেই কারণে তাকে সমন দেওয়া হয়েছে, সে জেনে শুনেই আসেনি। তাহলে শুধু মাত্র ছয় বলছি, শুধুমাত্র বাদী হাজির হলে পদ্ধতিটা হবে সমন জারি হলে একতরফা হবে, আর সমন জারি না হলে দ্বিতীয় সমন প্রেরণও জারি। তার মানে সমন জারি হয়নি মানে বিবাদী জানে না, বিবাদী জানে না সেহেতু আর তো একতরফা করার সুযোগ নেই, বিবাদীকে তো জানাতে হবে, না জানলে সে আসবে কি করে, মানে লজিকটা ধরতে হবে আমাদের। এরপরে যেটা পড়বো, 9A, গুরুত্বপূর্ণ, মাঝখানে দুইটা ছেড়ে দিলাম, পড়ে নেবেন, সহজ আছে। 9A, 9A তে বলা হচ্ছে সরাসরি খারিজ বা রদকরণ, মামলা বাদীর অবহেলার কারণে, সমন না দেওয়ার কারণে, অনুপস্থিতির কারণে, যে কারণে হোক না কেন। কি কি কারণে হতে পারে? সমনের তদবির নেয়নি, বা হাজির হয়নি, গড় হাজির, তাই তার মামলাটা কি হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। তার মানে নেগলিজেন্স আছে, তার অবহেলা আছে মামলায়, ইনঅ্যাক্টিভ, মামলা করেই হাওয়া হয়ে গেছে, আসে না, তাহলে খারিজ হয়ে গেছে। এখন খারিজ হওয়ার পর তার আবার কি হয়েছে, হুঁশ ফিরেছে, তার মানে তিনি এখন মামলাটা আবার কি করতে চাচ্ছেন, আবার চালু করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, 9 এতে বলা হচ্ছে, 9 এতে খারিজ জিনিস আবার ফিরে নিয়ে আসার কথা বর্ণনা করা হয়েছে। বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে, এই যে 9A বা 9ক, এই বিধিটা পরে যুক্ত করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে সিভিল মামলা এমনি ডিলে হয় যেন একটু ফাস্ট হয়, একটু এক্সেলেট করতে, অ্যাক্সেলারেশনের মাধ্যমে একটু দ্রুত করতে, তাই বলা হচ্ছে। এটার উদ্দেশ্য কি? 9 এর বিধি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে, ত্বরান্বিত কল্পে মানে একটু স্পিড আপ করতে, দ্রুত করতে। 1,000 টাকা খরচা ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাহলে কোন 30 দিনের মধ্যে? খারিজের ডেট থেকে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, এফিডেভিট দিতে হবে, প্লাস 1,000 টাকা কস্ট দিতে হবে, খরচা মানে কস্ট আদালতে দিতে হবে। একাধিকবার রদ করা যাবে না, বিবাদীকে রদের নোটিশ দিতে হবে। এই যে একবার খারিজ হয়েছে, রদ করলাম, সেটা বারবার করা যাবে না, মানে একবারই দিবে সুযোগ। এবং জি স্যার। যখন একটা মামলা খারিজ হয়ে যায়, তখন তো বিবাদী মহা খুশি, মামলা খারিজ হয়ে গেছে মানে আমার টেনশন নেই। কিন্তু মামলাটা যদি খারিজ থেকে আবার উত্তোলন করে খারিজটাকে রদ করে দেওয়া হয়, মানে খারিজ স্টপ, মানে মামলা আবার চালু হয়ে গেল, তাহলে এটা কি বিবাদীকে তো আবার জানাতে হবে যে আপনার আনন্দের কোনো কারণ নাই, মামলা যে খারিজ হয়েছিল সেটা আবার চালু হয়ে গেছে, তার মানে আপনি আবার আসেন, কন্টেস্ট করেন, জবাব দেন। কারণ বিবাদীকে না জানালে তো আবার একটা সমস্যা সৃষ্টি হবে, বিবাদী বলবে আমাকে জানানো হয়নি। তো এখানে এই যে 30 দিন এফিডেভিট সহ, তাহলে কয়টা তথ্য হলো? 30 দিন এফিডেভিট সহ, 1,000 টাকা খরচা, এবং কত বিধিতে? 9 এর 9A, মোট 4টা তথ্য আছে। হ্যাঁ, এবং বিষয়বস্তু এবং কি? সরাসরি খারিজ রদকরণ,
আবার একবার মাত্র করা যাবে। দেখেন 6-7টা তথ্য আছে, আবার এটার উদ্দেশ্য কি? বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে। 6টা থেকে 7টা তথ্য আছে জাস্ট আমার এই 3টা লাইনের মধ্যে। এখান থেকে প্রশ্ন বিবাদীকেও নোটিশ দিতে হবে। জি স্যার। নোটিশ দিতে হবে। তো এখানে প্রশ্ন করলে 6-7টা এমসিকিউ প্রশ্ন করা যায়, কিন্তু এই তথ্যটুকু জানলে যেভাবে করুক না কেন আশা করি উত্তর দিতে পারবেন। এরপরে আমরা চলে যাব 13 এ। 13 এতেও এই যে 9 এ, এই 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 বিধিটা কার সুবিধার জন্য তৈরি করা হয়েছে যদি এই প্রশ্ন করা হয়? আরেকটু টেকনিক্যাল প্রশ্ন করলাম। এটা স্যার বাদীর জন্য। তো এই যে 9 এ, এটাকে বাদীকে কি দিচ্ছে? বাদীকে প্রায়োরিটি দিতে। সুবিধা দিচ্ছে। জি স্যার। বাদীকে সুবিধা দিচ্ছে, সুযোগ সুবিধা বাদীকে দিচ্ছে। হ্যাঁ, বাদীর মামলা শেষ হয়ে গেছে, বাদীকে একটু সুযোগ দিয়ে বাদীকে আবার মামলা চালুর ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে 9 এ ধারাটি কাকে সুবিধা প্রদান করে? বাদীকে সুবিধা প্রদান করে। দেখেন আরেকটা এমসিকিউ তৈরি হয়ে গেল। জি এরপরে স্যার। 13 এ। 13 এ সরাসরি একতরফা ডিক্রি রদকরণ। তাহলে একতরফা ডিক্রি হয়ে গেছে, তার মানে কার ক্ষতি হয়েছে? বিবাদীর। বিবাদীর ক্ষতি হয়েছে, মানে বিবাদী কন্টেস্ট করার সুযোগ পায়নি। মানে জি। বাদী যা খুশি তাই করে নিয়েছে মামলায়, ব্যাপারটা এরকম। এখন যেহেতু 13 এ একতরফা ডিক্রি রদ করে দিবে, একতরফা ডিক্রি রদ করে দিলে এটা বিবাদীকে সুবিধা প্রদান করবে, অর্থাৎ বিবাদীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই বিধিটি তৈরি করা হয়েছে। ওকে, এই জি স্যার। জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবার একই জিনিস 9 এতে যা যা আছে এখানে কিন্তু আবার রিপিট। সরাসরি একতরফা ডিক্রি রদকরণ কিভাবে? বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে, একই কথা কিন্তু কপি পেস্ট প্রায়। এখানে আমার যারা একেবারে আগের দিকে নোট নিয়েছিলেন, এক এখানে হাজার এক ছিল হাজার আর কি। টাকা 1000 ছিল, কারণ ওই 9 এতে যে বক্তব্য সেটা কপি পেস্ট করতে গিয়ে হয়তো বা এরকম হয়েছিল। এখানে হবে 3000। তার মানে 3000। এখানে বাদীকে দিতে হবে 1000, কিন্তু বিবাদীকে দিতে হবে তিন তিন হাজার হাজার এখানে বিবাদীর প্রতি একটু কি করা হয়েছে? অবিচার করা হয়েছে বলতে গেলে, ন্যায় বিচার হয়নি। তাহলে উদ্দেশ্যে খরচা ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন। তাহলে ওখানেও এফিডেভিট, এখানেও এফিডেভিট, ওখানেও 30 দিন, এখানেও 30 দিন। একাধিকবার রদ এখানেও করা যাবে না, ওখানেও করা যাবে না। আর বাদীকে রদের নোটিশ দিতে হবে। এখানে বাদীকে কেন রদের নোটিশ দিতে হবে বোঝান দেখি আমাকে। স্যার, যেহেতু উনি তো একতরফা ডিগ্রি পেয়েছে, উনি ইতে আছে, এখন ওনার যেটা রদ করতেছে বা এটা অবজেক্ট জানাইছে, সেহেতু ওনাকে জানাইতে হবে যে আপনার এটা সম্পর্কে জানানো হয়েছে, আবার আসতে হবে কোর্টে আর কি, রদ তার করার মানে জন্য। একতরফা ডিগ্রি পেয়ে বাদী তো মহা খুশি হয়ে আছে, তো এই আনন্দ থাকলে হবে না। আপনার মামলা চালু হয়েছে, আপনি একতরফা আবার যে আসতে সাক্ষী হবে। দিয়েছিলেন সেগুলো আর লাভ নেই, আপনাকে আবার নতুন করে জেরা করা হবে, বিবাদী সাক্ষী দিবে, দোতরফা মামলা এখন হবে। জি এখন স্যার। আপনাকেও কন্টেস্ট করতে হবে। এই তো মানে উভয় পক্ষকে জানিয়ে মামলা হবে। তো এইগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এবার আদেশ 11তে বলছে আবিষ্কার ও পরিদর্শন। আবিষ্কার ও পরিদর্শন যেটা, এখানে কিছু তথ্য আছে কতদিনের মধ্যে করতে হবে, জাস্ট পড়লেই বুঝতে পারবেন, কিন্তু আবিষ্কার ও পরিদর্শনটা কি সেটা বলে দিই। একটা মামলায় যখন জবাব দাখিল হয় তখন আদালত সাক্ষ্য গ্রহণের পূর্বে যদি মনে করে যে সরজমিনে পরিদর্শনের দরকার আছে, ইন্সপেকশনের দরকার আছে, তাহলে তিনি জুডিশিয়াল ইন্সপেকশন করতে পারেন। অথবা আবিষ্কার, আবিষ্কার বলতে এখানে কিছু প্রশ্নমালা তৈরি করতে পারে, যে প্রশ্নমালার আলোকে ইস্যু গঠন হবে। জাস্ট এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে না, কিছু তথ্য আছে, 10 দিন, 14 দিন, 7 দিন, এগুলো একটু দেখে নেবেন তাহলে হবে। তারপরে আদেশ 12। আদেশ 12তে পুরাতন নোটে একটু টপিকটা ভুল ছিল, এটা হবে আদেশ 12তে স্বীকৃতি। আদেশ 12 স্বীকৃতি। স্বীকৃতি বলতে স্বীকৃতির ওপরে রায়। স্বীকৃতি মানে বিবাদী এসে ডিরেক্ট বাদী যা দাবি করছে সেটা কি মেনে নিচ্ছে, এটা স্বীকার করে নিচ্ছে। যখন স্বীকার করে নিবে, তো যতটুকু স্বীকার করে নিবে ততটুকু পর্যন্ত রায় দিয়ে দিবে। আর যতটুকু স্বীকার করবে না সেই পর্যন্ত কি হবে? কন্টেস্ট হবে। আর পুরোটাই স্বীকার করলে পুরোটাই রায় হয়ে যাবে। এটা কিন্তু আবার সোলে ডিক্রি নয়, কারণ বিবাদী স্বীকার করে নিচ্ছে, এর ভিত্তিতে রায় হচ্ছে। সোলে ডিক্রি হলে উভয় পক্ষের সম্মতিক্রমে হবে। এখানে বিবাদী হয়তোবা এখানে বাদীর একজনের। সম্মতি ছাড়াই, হ্যাঁ বিবাদী বাদীর সম্মতি ছাড়াই মানে জবাবটা দিচ্ছে, কিন্তু কন্টেস্টিং জবাব দিচ্ছে না।
সাপোর্টিং জবাব দিচ্ছে, মানে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এটা আছে, এখন আদালত যেটা সিদ্ধান্ত দেবেন আমি মেনে নেব। ব্যাপারটি এরকম। স্যার যেমন এখানে তো তাহলে মানে পরে আর আপিল করা যাবে না নাকি স্যার? স্টপ করলাম, সরি। এখানে আপিল করার সুযোগ থাকতেই পারে, কিন্তু সেইটা যে খুব একটা ফল হবে না পরে, কারণ সে জবাবের মধ্যে যেহেতু স্বীকার করে নিয়েছে। আপিল করার যেহেতু এটা দোতরফা ডিগ্রি হবে, অরিজিনাল ডিগ্রি হবে, অতএব আপিল করা যাবে, কিন্তু ফল তো হবে না, করে লাভ নাই। এই ধরনের কাজটা কারা করবে? মনে করেন যে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মোহরানা এবং খোরপোশের মামলা করেছে। এটা আইদার বিফোর ডাইভোর্স অর আফটার ডাইভোর্স, মানে তালাকের আগে অথবা পরে করেছে। এখন যদি আসামি, মানে বিবাদী যদি মনে করে যে তাড়াতাড়ি আমি শেষ করে দিব মামলা, যে আমি এর খোরপোশ এবং মোহরানা দিয়ে দিব, দিয়ে দিতে পারে, তাই স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ স্বীকার করার তো এখানে অস্বীকার করার তেমন কিছু নাই, কাবিন নামাতে যেটা উল্লেখ আছে সেটা দিয়ে দিব, এবং বিজ্ঞ আদালত 3 মাসের যে ইদ্যৎকালীন খোরপোশ সেটা যেটা নির্ধারণ করবেন সেটা আমি মেনে নেব। তো এইভাবে স্বীকার করে নিতে পারে, তখন একটা ডিক্রি হয়ে যাবে দোতরফা। এরপরে আদেশ 13, 13তে বলা হচ্ছে দলিল দাখিল, আটক, ফেরত। দলিল দাখিল, দাখিল বলতে সাবমিশন। আমরা কিন্তু স্কুল কলেজে বাড়ির কাজ যখন দিত, হোমওয়ার্ক দিত, হোমওয়ার্কটা কি করতাম, করে স্যারকে দিতাম। এই যে দিয়া দেওয়া, এটা হচ্ছে দাখিল করা, সাবমিট করা। তো দলিল যখন দেওয়া হলো, সেটা আদালত চাইলে আটক রাখতে পারেন এবং ফেরতও দিতে পারেন। কোন দলিলটা আটক রাখবেন? যে দলিল বিষয়ে মামলা চলছে সেটা আটক রাখবেন, যতদিন না মামলা শেষ হচ্ছে ততদিন কিন্তু সাধারণত সেটা দেওয়া হয় না। মূল দলিল বা সার্টিফাইড কপি দিতে হয়। এবং মামলা নিষ্পত্তি হয়ে গেলে ফটোকপি দাখিল সাপেক্ষে, ফটোকপি দাখিল করলেই মূল কপিগুলো দেওয়া হয়। ফিরিস্তি যোগে যেগুলো দাখিল করেছে, বিবাদী হোক বা বাদী হোক, বাদীরটা বাদী পাবে, বিবাদীটা বিবাদী তুলে নিতে পারবে। কোনো কোনো দলিল দলিল আবার কখনো ফেরত দেওয়াই হবে না। যে দলিলটা বাতিল হয়ে গেছে, মনে করেন একটা দলিল বাতিলের মামলা করা হয়েছে, সেই দলিলটা বাতিল হয়ে গেছে, ডিক্রি দেওয়া হলো যে হ্যাঁ এই দলিল বাতিল, আসলে এই দলিল প্রতারণামূলক ভাবে বা জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি হয়েছে। তো প্রতারণামূলক ভাবে এবং জাল জালিয়াতির মাধ্যমে যদি সৃষ্টি করা হয়, এই দলিল বাতিল হয়ে গেল। এখন বিবাদী বা বাদীর দলিল যদি সেটা হয়, বিবাদীর দলিলে অবশ্য বাদী বাতিল করতে চাইবে। তো বিবাদী যদি বলে আমি তো এটা সাবমিট করেছিলাম, তো এটা তো বাতিল হয়ে গেল, আমাকে ফেরত দেন, আদালত সেটা ফেরত দিবে না। কেন ফেরত দিবে না? কারণ বাতিল দলিল নিয়ে যে ঝামেলা হচ্ছে, ফেরত দিলে তো আবার আরেকটা ঝামেলা করবে, তাই এটা আদালত রেখে দেবে জুডিশিয়াল নোটিশে, কপিতে, মামলাতে, এবং পরবর্তীতে এগুলো ধ্বংস করে ফেলা হবে। যেমন মাদক দ্রব্য ধ্বংস করে ফেলা হয়, এই ধরনের বাতিল দলিলও ধ্বংস করে ফেলা হয়। আবার একটা এনআই অ্যাক্টের মামলা, অর্থাৎ চেকের মামলা, এই মামলায় যখন রায় হয়ে যায়, তখন একটা বিষয় থাকে, এই চেক কখনো ফেরত দিবে না। আর যদি আপোষ হয়ে যায় তখন আদালতেই বাদীকে বলে আপনার চেক এখন ছিঁড়ে ফেলেন, আদালতের মাঝখানে ছিঁড়ে ধ্বংস করে ফেলা হয়, যেন আপোষ হয়ে গেছে এই চেক নিয়ে যেন আবার পরবর্তীতে কোনো মামলা করতে না পারে। তো এই ধরনের দলিল আটকও রাখতে পারে আদালত। তো এটা সম্পর্কে বিস্তর খুব একটা দরকার নেই, জাস্ট পড়ে নেবেন, হয়ে যাবে। এবার 14 আদেশ আমরা যাই। 14 আদেশ একটু বোঝার আছে, যেখানে বোঝার আছে আমি সেখানেই আলোচনা করতে চাচ্ছি। 14-1, 14-1-এ বলা হচ্ছে বিচার্য বিষয় স্থিরকরণ। বিচার্য বিষয় স্থিরকরণ, এটাকে হচ্ছে ইস্যু গঠন বলা হয়, অন্য ভাষায় বলা হয় ইস্যু গঠন। ক্রিমিনাল মামলায় চার্জ গঠন, আর সিভিল মামলায় হচ্ছে ইস্যু গঠন, ফ্রেমিং ইস্যু। অর্থাৎ কি কি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে হবে, বাদী কি দাবি করলো, বিবাদী কি জবাব দিল, দুইটার উপর ভিত্তি করে একটা ইস্যু গঠন হবে। অর্থাৎ বিচার্য বিষয় স্থির করা হবে যে এই বিষয়ে সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে এবং এই বিষয়ে ডিসিশন দেওয়া হবে। তো বিচার্য বিষয় প্রণয়ন দুই প্রকার হবে, একটা বিষয় বা ঘটনা সংক্রান্ত এবং একটা আইন সংক্রান্ত। মানে আইনের মধ্যে থেকে করতে হবে একটা, এবং ঘটনা কি ঘটেছে, প্রতিটা মামলার ভিন্ন ভিন্ন ঘটনা থাকে, ভিন্ন ভিন্ন ফ্যাক্ট বা বিষয় থাকে, তো সেটাও বিবেচনায় নিতে হবে। প্রথম শুনানি বা লিখিত জবাব পেশের 15 দিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে বিচার্য বিষয় প্রণয়ন করবে না। বিবাদী যদি মানে আত্মপক্ষ সমর্থন, আত্মসমর্পণ না, এটা আত্মপক্ষ সমর্থন, মানে
বিবাদী বলছেন আমি সঠিক, বাদী বলছে আমি সঠিক, বিবাদী বলছে আমি সঠিক, বাদীর কথা সবগুলোই আমি অস্বীকার করছি। এটাকে বলে আত্মপক্ষ সমর্থন, মানে নিজের বক্তব্যকে সাপোর্ট দেওয়া। তো এটা যদি না করে তাহলে বিচার্য বিষয় প্রণয়নের সুযোগ নেই। শুধু বাদীর আর্জির দাবির ভিত্তিতে বিচার্য বিষয় প্রণয়ন সম্ভব না। লিখিত জবাব যখন আসবে তখন বিচার্য বিষয় প্রণয়ন হবে। আর যদি একতরফা হয়, একতরফাতে বিচার্য বিষয় প্রণয়নের প্রয়োজনই হয় না, কারণ বাদী যা দাবি করছে সেটাই বিচার্য বিষয়। আর যখন জবাব চলছে, দোতরফা মামলা হচ্ছে, তখন বিচার্য বিষয় আহ, দিতে হয় এবং বেশ কিছু স্টেপ হয়। আপনাদের এক্সট্রা নোটে আমি এর আগেও দিয়েছি, যদিও আবার আমি প্রিন্ট করে দিয়ে দিব, যে সিভিল মামলার যে স্তরগুলো আছে, স্টেপ গুলো আছে, স্টেজেস গুলো আছে, সেগুলো দেখবেন যে একতরফা হয়ে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সাক্ষীতে চলে যাচ্ছে ডিরেক্ট। আর একতরফা না হলে এডিআর, দোতরফা হলে প্রথমে এডিআর হবে, এডিআর এর পরে ইস্যু গঠন হবে, ইস্যু গঠনের পরে 30 ধারা তদবির হবে, তারপরে এইচডি সেটলিং ডেটের জন্য হবে, তারপরে সেটলিং ডেটে 4-5টা ডেট যাবে, তারপরে পিএইচ, পিএইচ এর পরে পিএইচ, তারপরে জাজমেন্ট। এইভাবে চলতে থাকবে, অর্থাৎ লং প্রসেস যদি বিবাদে উপস্থিত হয় এবং মামলাটি দোতরফা হয়। এরপরে 2 আলোচনা করব না, 3 আলোচনা করছে। তিনি বলছে যে সকল বিষয় হতে বিচার্য বিষয় প্রণয়ন করা যাবে। তাহলে বিচার্য বিষয় প্রণয়ন করার জন্য বিচারক কোন জিনিসগুলো বিবেচনায় নেবেন? এক, পক্ষ প্রতিনিধি বা উকিল কর্তৃক শপথমূলে উপস্থাপিত অভিযোগ সমূহ, অর্থাৎ বাদী পক্ষ বা বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ থেকে। আর বাদী নিজে হতে পারে বা বিবাদী নিজে হতে পারে, বাদীরা বিবাদীরা এক বা একাধিক হতে পারে, সিঙ্গুলার প্লুরাল দুইটা হতে পারে। প্রতিনিধি, বাদী পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কেউ আসছে, বিবাদীর পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কোনো প্রতিনিধি আসছে, সেটা হবে। অথবা উকিল যেটা উপস্থাপন করছে সেটাও হবে। সবকিছু উকিলের মাধ্যমেই হচ্ছে। 2 হচ্ছে প্লিডিং বা প্রশ্নমালার উত্তরে রচিত অভিযোগ সমূহ। তাহলে প্লিডিং বলতে এখানে আর্জি এবং বিবাদীর প্লিডিং অর্থাৎ জবাব, দুইটাকেই বোঝাচ্ছে। যদিও এস যুক্ত করা নাই, প্লিডিংস এখানে লিখলে আরো সঠিক হতো, আপনারা প্রয়োজনে প্লিডিংস লিখেলেন, তাহলে আপনাদের কনফিউশন দূর হবে। তবে প্লিডিং বলতে এখানে হয় আপনার আর্জি না হলে জবাব, কিন্তু এখানে দুইটাই হবে, প্রয়োজনে দন্ত স যুক্ত করে নেন। প্রশ্নমালার উত্তরে রচিত অভিযোগ সময়, এই যে প্রশ্নমালা আবিষ্কারের মাধ্যমে প্রশ্নমালা প্রণয়ন করা হয় এবং সেটার জবাবে যদি কোনো পক্ষ আহ, কোনো অভিযোগ নিয়ে আসে তাহলে সেটাই বিবেচনাও নিবে। 3 বলা হচ্ছে কোনো পক্ষ কর্তৃক দাখিলকৃত দলিল পত্রের বিষয়বস্তু। এখন ফিরিস্তিযোগে বাদী দলিল দিল, জবাবের সাথে ফিরিস্তিযোগে বিবাদীও দলিল দিল, সেগুলোর উপর ভিত্তি করেও কিন্তু বিচার্য বিষয় প্রণয়ন করা হবে। 4 বলা হচ্ছে বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী দলিল পরীক্ষা করতে পারবে। বিচার্য বিষয় মানে বিচার শুরুই হলো না, তার আগে যদি মনে করে আমি একটু সাক্ষী নিব এবং দলিল পরীক্ষা করব। এটা করার কারণ হচ্ছে মামলার প্রাইমা ফেসি সঠিক আছে কিনা, মামলার মেরিট আছে কিনা, মানে মামলা আসলে বিচার করার মতো কিনা। এটা যদি আদালতের সন্দেহ মনে হয়, তো আগেই বিচার্য বিষয় গঠনের আগেই আগে দেখবেন যে মামলাটা চালানোর মতো কিনা, এই জাস্ট একটু টেস্ট করবেন। এই টেস্ট করার জন্যই সিম্পলি সাক্ষীকে পরীক্ষা করবে এবং দলিল পরীক্ষা করতে পারেন উনি। এটা 15 দিনের কম নয় এমন সময়ের জন্য বিচার্য বিষয় প্রণয়ন স্থগিত রেখে, বিচার্য বিষয় প্রণয়ন উনি স্থগিত রাখতে পারবেন 15 দিন পর্যন্ত। এই যে দিন উল্লেখ করা হচ্ছে সবগুলো কিন্তু কার্য দিবস। 5 আলোচনা করছি না, 8। 8-এ বলা হচ্ছে চূড়ান্ত শুনানির তারিখ স্থিরকরণ, বিচার্য বিষয় স্থিরের 120 দিনের মধ্যে। চূড়ান্ত শুনানির তারিখ স্থির মানে এই যে পিএইচ আর ইস্যু, ফ্রেমিং ইস্যু, পিএইচ, এই দুইটার মাঝখানে 120 দিনের কি থাকবে, গ্যাপ থাকবে ম্যাক্সিমাম, মানে 120 দিনের মধ্যেই করতে হবে, এটার বেশি ডিলে করা যাবে না। তাহলে ইস্যু গঠনের পরে 30 ধারা তদবির তদবির, তারপরে এইচডি, এইচডি বলতে সেটলিং ডেট, এইচডি বলতে সেটলিং ডেট, অর্থাৎ কিসের ডেট সেটলিং করবে, পিএইচ এর ডেট। তো পিএইচ এর ডেট সেটলিং করার জন্য
একটু ওয়েট করতে হয়। এইচডি বেশ কয়েকটা ডেট পড়তে পারে। কেন? কারণ পিএইচ পর্যায়ে সর্বোচ্চ 5টা মামলা রাখতে পারেন। পিএইচ পর্যন্ত মানে পর্যায়ে 5টা মামলার বেশি রাখা যায় না। এখন আগে থেকেই যদি মামলা নিষ্পত্তি না হয়ে পেন্ডিং আছে, পিএইচ এ 5টা মামলা আছে, তো আর মামলা তো নিতে পারবে না, কারণ অপশন নাই, আইনে নিষেধ আছে। কারণ বেশি মামলা নিলে সাক্ষী নিতে নিতে রাত মানে 10টা 12টা বেজে যাবে। আমার যেমন অনেক রাত হয়ে যায় ক্লাস নিতে নিতে, কোর্টেরও রাত হয়ে যাবে সাক্ষী নিতে নিতে। তাই 5টার বেশি পিএইচ পর্যায়ে মামলা নেওয়া যায় না। আরো তো অনেক শুনানি থাকে। আমরা সিনেমায় দেখি একটা মাত্র কেস নিয়ে জাস্ট দেখানো হচ্ছে, মানে 20 মিনিট 30 মিনিট পর্যন্ত কোর্ট চলছে, কিন্তু আসলে বাস্তবে কোর্টে তো দেখাচ্ছে যে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, প্রতিটা কোর্ট একাধিক মামলা চলে, 50-60টা মামলা একটা যখন মানুষ নিচ্ছেন। তো একজন বিচারকেরও তো দেখা যাচ্ছে উনি তো মানুষ, ওনারও তো মানসিক ক্লান্তি আসবে, বিরক্ত বোধ আসবে। এই কারণে আইনে বলছে পিএইচটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, সাক্ষী নিতে হবে খুব ঠান্ডা মাথায়, মাথা গরম করলে হবে না, তাই পিএইচ এ বেশি মামলা রাখা যাবে না। এই কারণে এই সেটলিং ডেটে গিয়ে সবসময় মামলাটা ঝুলে থাকে, মানে অপেক্ষায় থাকে, ওয়েটিং লিস্টে থাকে যে কখন পিএইচ এ উঠবে। যখন পিএইচ থেকে কোনো মামলা নিষ্পত্তি হয়ে জাজমেন্ট হচ্ছে, তখন পিএইচ এ মামলা 5টা থেকে কমে 3টা 4টা হয়ে গেল, তখন সেখানে একটা দুইটা করে মামলা আবার উত্তোলিত হবে। এগুলো আমরা অর্ডারে জানতে পারবো, অর্ডারের মধ্যে আছে, নেক্সট অর্ডারগুলোর মধ্যে। আশা করি এই অংশটা বুঝতে পারলেন। এরপরে আমরা আলোচনা করব 16। 16তে বলা হচ্ছে সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষী হাজির। সাক্ষী যারা আছে, বাদীপক্ষ আর্জিতে সাক্ষী উল্লেখ সাধারণত করে না, পরবর্তীতে কাদের কাদের সাক্ষী হিসাবে আদালতে নিয়ে আসবেন তাদের কিন্তু একটা লিস্ট দিতে হয়। সেই লিস্ট অনুসারে যদি না নিয়ে আসতে পারে তাহলে সমন দেওয়া যেতে পারে। তাহলে সিভিল মামলাতেও সমন দেওয়া যায় সাক্ষীদেরকে, ক্রিমিনাল মামলাতেও দেওয়া যায়। তো এই সমন বিষয়ে 12 যে বিধি, এটা একটা বিধি পড়ছে। সমন পেয়েও কোনো ব্যক্তি বা সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে কার্যপদ্ধতিটা কি হবে? 500 টাকা জরিমানা আরোপ হবে। এই যে 500 টাকা, এখান থেকে এর আগে প্রশ্ন এসেছিল। তাহলে 500 টাকা, মনে করবেন যে সমন জারি না করলে তাকে, সমন জারি হওয়ার পর সমন অমান্য করলে সাধারণত 500 টাকা জরিমানা দিতে হবে। এরপরে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আদেশ 17। আদেশ 17 থেকে রিটেনেও প্রশ্ন আসে প্রচুর। তাহলে আদেশ 17 এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। তিনটা ক্ষেত্রেই আদেশ 17 কাজে লাগে। আদেশ 17 হচ্ছে মুলতবি, অ্যাডজর্নমেন্ট। আমরা সিনেমায় এই শব্দটা অনেক শুনেছি, দ্য কোর্ট ইজ অ্যাডজর্নমেন্ট বলে হাতুড়ি পিটে দেন। তো এখানে 1 নম্বর যে বিধি আছে সেটাই গুরুত্বপূর্ণ খুব। 1 নম্বর বিধিটিতে বলা হচ্ছে, 1 নম্বর বিধির উপবিধি 3, একের উপবিধি 3, একের 3-এ বলা হচ্ছে চূড়ান্ত শুনানি, অর্থাৎ পিএইচ, প্রিয়াম্পটরি হিয়ারিং। প্রিয়াম্পটরি হিয়ারিং এর পূর্বে, প্রিয়াম্পটরি হিয়ারিং এর পূর্বে প্রত্যেক পক্ষ বলতে বাদী এবং বিবাদী বোথ, অনুরোধ ক্রমে খরচা ছাড়া। তাহলে বাদী যদি টাইম পিটিশন আবেদন করে, এখানে মুলতবি বলতে এখানে টাইম পিটিশনকে আমরা বোঝাচ্ছি, টাইম পিটিশন, টাইম পিটিশন অর্থাৎ সময়ের আবেদন, সময়ের প্রার্থনা বা আবেদন। সময়ের প্রার্থনা করলে, স্যার আজকে সমস্যা, বাদী অসুস্থ আসতে পারেনি, এই সমস্যা ওই সমস্যাতে একটা সময় দিবেন, পরবর্তী ডেটে আমরা এটা করব। তো এই যে আবেদন, এই আবেদন যদি বাদী করে বাদীরটাও মঞ্জুর হবে, বিবাদী করলে বিবাদীরটাও মঞ্জুর হবে। কোন পর্যায়ে? পিএইচ এর পূর্বে, পিএইচ পর্যায়ে না, পিএইচ এর পূর্বে বাদী পাবে হচ্ছে 6টা, বাদী 6টি, বিবাদী 6টি মুলতবি, এবং
এই যে মুলতবি 6 6 12টি টোটাল মোট 12টি, বাদী 6টি, বিবাদী 6টি, তাহলে 12টি মুলতবি বা 12টি টাইম পিটিশন মঞ্জুর হবে। এটা উইথাউট কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না এই মঞ্জুর করতে, মানে ফ্রি। ফ্রি এই 12টা সময় মানে পাওয়া যাবে। কিন্তু এই 12টার পরেও কস্ট দিয়ে, অর্থাৎ খরচা সহ আবার তিনটি, বাদী পাবে তিনটি, বিবাদী তিনটি, 6টি। তাহলে বাদী খরচা সহ তিনটি, বিবাদী খরচা সহ তিনটি। এখানে নোটে খুব স্পষ্ট ভাবে সুন্দরভাবে করে দেওয়া আছে, নোটটা দেখলে বুঝতে পারবেন। তাহলে মুলতুবি এবং 200 থেকে 1000 টাকা খরচা, এখন 200 টাকা খরচা দিবে না ম্যাক্সিমাম 1000 দিবে, বা মাঝখানে 400 500 600 700 800, এই যে পরিমাণগুলো দিবে এটা আদালত নির্ধারণ করবে। মামলার প্রকৃতির উপরে এটা নির্ধারণ হয়, এবং কতটা এর আগে কতটা নিয়েছে, হয়তোবা প্রথম এই 6টা নিয়েছে, কস্ট দিল না, 7 নম্বর নিতে গেল 200 টাকা কস্ট দিল, এরপরে এটা আবার দিল 400 টাকা কস্ট দিল, আবার দিল 500 টাকা কস্ট দিল, মানে যত নিতে থাকবে কস্টের পরিমাণটা আদালত বাড়াতেই থাকবেন, শেষে 1000 টাকা কস্ট করে দিল। বা যদি যিনি আবেদন করছেন তার অ্যাটিটিউড যদি ভালো না লাগে, তাহলে তার প্রতি একটু অসন্তুষ্ট হয়ে কস্ট আবার 1000ও করে দিতে পারে। এটা পুরোটা বিচারকের মর্জির উপরে নির্ভর করে। তাহলে এখানে আমরা দেখছি যে খরচা ছাড়া বাদী পায় 6টি, বিবাদী পায় 6টি, তাহলে টোটাল খরচা যদি প্রশ্ন করা হয় খরচা ব্যতীত কস্ট কয়টি মোট, এই যে পিএইচ এর পূর্বে, তাহলে 12টি উভয় পক্ষ, আর খরচা সহ তিনটি তিনটি 6টি। এখন যদি পিএইচ পর্যায়ে খরচা সহ এবং খরচা ছাড়া সর্বমোট টাইম পিটিশন বা মুলতবি কয়টা হবে সর্বমোট, তাহলে সর্বমোট 6 আর 12, 12 + 6 টোটাল 18 বার টাইম পিটিশন। সিভিল মামলা ডিলে হওয়ার এটা একটা বড় কারণ, টাইম পিটিশন দিলেই মঞ্জুর। 18টা ডেট, 18টা ডেট জাস্ট পিএইচ এর পূর্বেই পাওয়া যাবে, এই 18টা ডেট উভয় পক্ষ নিতে পারবেন। এখন যদি উভয় পক্ষের আইনজীবী মনে করে যে ডিলে হচ্ছে, আইনজীবীর সময় নাই, আইনজীবী প্রস্তুত হননি সাক্ষী করানোর জন্য, বা বিবাদীর আইনজীবী জেরা করার জন্য প্রস্তুত হয়নি, টাইম পিটিশন দিয়ে দিল, কস্ট দিবে, মক্কেল দিবে, এখানে আইনজীবী টাইম পিটিশন দিয়ে দিল, কারণ নিজের প্রস্তুতির জন্য সময় পাওয়া যাচ্ছে না। যেমন আমি দু একটা মামলা ফাইলিং পেন্ডিং রেখেছি আপনাদের ক্লাস এবং অন্যান্য কাজের জন্য, আপনাদেরকে এখন প্রায়োরিটি দিচ্ছি আমি। তো এইভাবেও অনেকটা উকিল মহোদয়ের সময় হয় না, বা মক্কেল সঠিকভাবে আসছে না, নানান কারণে টাইম পিটিশন দেওয়া হয়। তো 18টা টাইম পিটিশন যদি গড়ে, একটা মামলা যদি গড়ে যদি 3 মাস করেও সময় দেয়, 3 মাস পর পর ডেট পড়ে, তাহলে হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম যে সিভিল মামলা কেন দেরি হয়, তার একটা রহস্য আজকে দেখলেন যে পিএইচ এর আগে 56 মাস প্রায় সময় চলে যায়, এটা গড়ে 3 মাস পর পর ডেট ধরে। কিছু কিছু মামলায় আরো লং ডেট হয়, 4 মাস, 5 মাস, 6 মাস পরে ডেট পড়ে। তো চিন্তা করলে যে এখানে প্রায় 5 বছর জাস্ট পিএইচ এর আগে টাইম পিটিশনেই চলে যাবে। সমন জারি হতে 2 বছর লেগে যায় কোনো কোনো মামলায়, তো এই কারণে 10 20 বছর কোনো কোনো মামলা চলে যায় ঘটনাচক্রে, যদি জটিল মামলা হয়। এরপরে আমরা 1-এর 3 পড়লাম, 1-এর 4 পড়ি। 1-এর যেটা 4-এ বলা হচ্ছে, ঠিক আমার নোটের ডান পাশে, চূড়ান্ত শুনানির পর্যায়ে, অর্থাৎ এখানে পিএইচ এর পূর্বে, এবার পিএইচ স্তরে গিয়ে, মানে পিএইচ চলছে এই অবস্থায়, পিএইচ চলাকালীন পিএইচ এর পর্যায়ে প্রত্যেক পক্ষ অনুরোধ ক্রমে খরচা ছাড়া মুলতবি পাবে না। যে পিএইচ এর আগেই যেহেতু আপনারা খরচা বাদে 12টা পেয়ে গেছেন, 6টা 6টা, পিএইচ পর্যায়ে এসে আর খরচা ছাড়া মুলতবি বা টাইম পিটিশন মঞ্জুর হবে না। তাহলে কি উপায়, কস্ট দিয়ে তিনটি করে টাইম পিটিশন পাওয়া যাবে, এই হচ্ছে তথ্য। তাহলে এখানে তিনটি তিনটি 6টা, তাহলে এখানে 6টা, 18টা হলো, 23 এর পূর্বে 18টা, আর পরে 6টা, টোটাল 24টা টাইম পিটিশন। আশা করি হিসাবটি বুঝতে পেরেছেন। হিসাবটি না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেব ক্লাস শেষের দিকে। 6 6 12 খরচা ছাড়া পিএইচ এর পূর্বে, 3 3 6 পিএইচ এর পূর্বে খরচা সহ, তাহলে 12 আর 6 18, আর
পিএইচ পর্যায়ে 3 3 6, টোটাল 24টা টাইম পিটিশন, মানে 24টা মুলতবি পাওয়া যাবে যদি প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদি করা হয় যে আদেশ 17-র বিধি 1 অনুসারে পিএইচ এর পূর্বে এবং পিএইচ পর্যায়ে সর্বমোট উভয় পক্ষ কয়টি মুলতবি পেতে পারেন খরচা সহ এবং খরচা ছাড়া। সর্বমোট বলতে টোটাল, ইন টোটাল সবকিছু, মানে গ্র্যান্ড টোটাল যেটা, সেটা হবে 24, 24টি। তো এই সংখ্যাগুলো আমাদের চিন্তা করতে হবে। আবার যদি বলে খরচা ছাড়া, তখন হবে 18, খরচা সহ বললে 12টি হবে। কারণ এখানে 6টা, এখানে 6টা, খরচা সহ 12টি, আর খরচা ছাড়া হচ্ছে 3 3 6, 3 3 6, 6 2 12, তাহলে 12 12 24। তাহলে কস্ট কস্ট সহ হচ্ছে 12টি, আর উইথ মানে কস্ট ছাড়া হচ্ছে 12টি, এবং কস্ট সহ, কস্ট মানে উইথ কস্ট, উইথ আউট কস্ট 12। এখানে একটা সিমিলারিটি আছে, দুইটাই 12, একটা কস্ট ছাড়াও 12টা, কস্ট সহ 12টা। তো যেইভাবে প্রশ্ন আসুক না কেন, প্রশ্ন বুঝে উত্তর করলে, তথ্য জানা থাকলে উত্তর করতে পারবেন। এরপরে নিচে আমি আরো কিছু নোট দিয়েছি সংক্ষেপে। সেটা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষকে খরচা দিতে ব্যর্থতায় বাদী ব্যর্থ হলে খারিজ। মানে এই যে কস্ট করা হচ্ছে টাইম পিটিশনের, এই কস্টটা যেহেতু অপর পক্ষ আসছে, তার তো গাড়ি ভাড়া লেগেছে, টিএ দিয়ে চলে যাচ্ছে, তার সময় নষ্ট হচ্ছে, তো যেই পক্ষ টাইম পিটিশন দিবে, যদি কস্ট সহ টাইম পিটিশন হয়, এই যে টাকাটা, এই টাকাটা অপর পক্ষকে দিতে হবে। বাদীকে কস্ট করা হলে সেই টাকাটা পাবে বিবাদী, বিবাদীকে কস্ট করা হলে সেই টাকাটা পাবে বাদী। আর উভয় পক্ষকে যদি কস্ট করা হয়, সে টাকাটা যাবে সরকারের খাতে। নেওয়ার কেউ নেই, বাদীও নিচ্ছে না, বিবাদীও নিচ্ছে না, বরং দুইজনই দিচ্ছে। তাহলে যাবে কোথায়? সরকারের খাতে। তো বাদী যদি কস্ট দিতে না পারে, তাহলে বাদীর নেগলিজেন্স, বাদীর মামলা খারিজ। বিবাদী যদি কস্ট দিতে না পারে, মানে বিবাদীর নেগলিজেন্স, বিবাদীর ক্ষতি, মানে একতরফা। এ কার লাভ ক্ষতি, এটা বুঝে আমাদের উত্তর করতে হবে। এখান থেকে এই যে 17 আদেশ থেকে কিন্তু লিখিত প্রশ্ন আসে, বারবার লিখিত প্রশ্ন আসে, এবং এই বিষয়গুলোই থাকে। মানে কোনটা খারিজ, কোনটা একতরফা, খারিজ হলে কার লাভ, একতরফা হলে কার লাভ, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, এই সেন্সটা যদি থাকে, এখান থেকে যেভাবেই ঘুরিয়ে পিছিয়ে প্রবলেম উদাহরণ দিয়ে প্রশ্ন আসুক না কেন, আশা করি অ্যান্সার করতে পারবেন। উভয় পক্ষ খরচা সহ আবেদন করলে খরচা দিয়ে রাষ্ট্রপক্ষের রাজস্ব খাতে জমা হবে, যেটা অলরেডি বললাম। খরচা দিতে ব্যর্থতায় খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে পুনর্বহাল বা পুনর্জীবিত করা যাবে। সেই ক্ষেত্রে 2000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। তার মানে মামলা রিভাইভ বা পুনর্বহাল করা যাবে। 17 আদেশ অনুসারে যদি খরচা কস্ট করলো, কস্ট দিতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে যদি খারিজ হয়ে যায় বাদীর মামলা, তাহলে বাদী সেটাকে যদি আবার উত্তোলন করতে চাই, জাস্ট টাইম পিটিশন মঞ্জুর হলো কস্ট সহ, কস্টটা দিল না, দেরিতে দিল, বললো এতদিনের মধ্যে দিতে হবে, মামলা খারিজ করলো। এবং এই খারিজ থেকে তুলতে হলে, অর্থাৎ আদেশ 17-র 1 বিধি অনুসারে যদি খারিজ খারিজ হয়, এখান থেকে উঠাতে হলে কিন্তু কত দিতে হবে? 2000 টাকা দিতে হবে কস্ট, জাস্ট পুনর্বহাল করতে হলে, মানে রিভাইভ করতে হলে, পুনর্জীবিত করতে হলে। কিন্তু আমরা আগে দেখলাম যে সেখানে কস্ট লাগলো 1000, কিন্তু এখানে কস্ট ডাবল। আর আগে যে প্রিভিয়াস কস্ট 200 টাকা বা 300 টাকা বা 1000 টাকা, সেটাও কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাবে। আর এবং এখানেও 30 দিনের মধ্যে আসতে হবে। আর যদি একতরফা নিষ্পত্তি হয়, এই একতরফা থেকে আবার দোতরফা নিয়ে যেতে হলে বিবাদীকে কিন্তু এই 2000 টাকা পকেট থেকে দিতে হবে, সাথে আগে যে কস্ট করেছিল যেটা দিতে দেরি হয়েছে, সেটাও কিন্তু থাকছেই, এই 2000 টাকা বাড়তি। 17-2 বলা হচ্ছে পক্ষগণ নির্দিষ্ট দিনে হাজির না হলে পদ্ধতি 9 আদেশের বিধিমতে নিষ্পত্তি বা সঙ্গত আদেশ দিবেন। তাহলে সেটাও 9 আদেশে যেটা বলা আছে, ওই যে হাজিরা গড় হাজিরা পরিণাম, সেটাও কিন্তু এখানে রিপিট করা হয়েছে। তার মানে জাস্ট মুলতবির পরে তো আবার হাজির হতে হবে তাদের, যদি হাজির না হয়, তাহলে বিষয়টা চলে যাবে আদেশ 9, মানে হাজির হওয়া না হাজির হওয়া, অ্যাপিয়ারেন্স এবং অ্যাপিয়ারেন্স না করা, এই দুইটার ক্ষেত্রে জাস্ট 9 আদেশ ফলো করতে হবে, এবং মুলতবির ক্ষেত্রে 17 আদেশ ফলো হবে।
এরপরে আমরা আদেশ 18। আদেশ 18-তে যেটা বলা হচ্ছে, শুনানি ও সাক্ষীর জবানবন্দি, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ট্রায়াল। ট্রায়াল অর্থাৎ সাক্ষী শুরু হয়ে যাওয়া। পিডাব্লিউ প্লেনটিফের যে উইটনেস সেটা, এবং ডিডাব্লিউ হচ্ছে ডিফেন্ডেন্টের উইটনেস। তারা সাক্ষী দিবে এবং অপরপক্ষ জেরা করবে। তাহলে কোন পক্ষ আগে বক্তব্য পেশ করবে, মানে জবানবন্দি দিবে, সেটাই বলছে 18-1-এ। শুনানি শুরু করার অধিকার কার? প্রথমে বাদী পক্ষ বক্তব্য পেশ করবে। মানে বাদী যেহেতু মামলা নিয়ে আসছে, আপনি আগে বলেন। 12 হচ্ছে সাক্ষীর আচরণ সম্পর্কিত মন্তব্য গুরুত্বপূর্ণ মনে করলে লিপিবদ্ধ করবেন। সাক্ষী কেমন আচরণ করছে? মানুষ মিথ্যা কথা বললে তার সিমটম পাওয়া যায়। সত্য কথা বললে সে স্বাভাবিক থাকে, মিথ্যা কথা বললে ঘেমে যায়, ইতস্তত করে, কথা বেঁধে যায়, স্মুথ যায় না কথা। এগুলো আদালত মনে করলে মন্তব্য নিতে পারবেন, যে এই কথাটা বলার সময় সাক্ষী এই ধরনের আচরণ করলো, বা একটু থেমেছে, সময় নিয়েছে 1 মিনিট, তারপরে জবাব দিয়েছে। এগুলো মন্তব্য লিখতে পারবেন। 19, 19টা গুরুত্বপূর্ণ। 18 আদেশ বিধি 19। 18 আদেশের বিধি 19-এ বলা হচ্ছে শুনানি সমাপ্ত করার সময়, মানে সাক্ষী শেষ করতে হবে কতদিনের মধ্যে? চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর, অর্থাৎ পিএইচ যেদিন শুরু হলো এই তারিখ থেকে 120 দিনের মধ্যে শুধুমাত্র কার্যদিবস গণনা হবে। কার্যদিবস বলতে যেই দিন যেই দিন আদালত খোলা থাকবে, ওপেন কোর্ট যেদিন যেদিন, কোর্ট যেদিন যেদিন চলবে সেই দিন। শুক্র শনি তো নর্মালি কোর্ট চলে না, সেই 2 দিন বাদ যাবে। এছাড়া সরকারি ছুটিগুলো অ্যাড হবে। তারপরে রেফারেন্স যেগুলো হয়, কোনো আইনজীবী মারা গেলে কোর্ট রেফারেন্স হয়, চলে না, সেই দিনও বাদ যাবে। 20, দৈনিক কার্যতালিকায় ইত্যাদিতে মোকদ্দমার নির্ধারণ, যেটা আমি এর আগে বলেছিলাম যে 5টা পিএইচ পর্যায়ে নিতে পারবে, সেটা এখানে রিপিট হচ্ছে। দৈনিক কার্যতালিকা বলতে ডেইলি কজ লিস্ট আমরা বলি, সংক্ষেপে কজ লিস্ট, মানে আজকে কি কি আছে মামলা সেটাই। দোতরফা শুনানির মোকদ্দমা সহ চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য হবে 5টির বেশি নয়। আমি আগে বললাম যে পিএইচ পর্যায়ে 5টির বেশি আদালত মামলা রাখতে পারবেন না। রাখলে ওনার প্রেশার হয়ে যাবে, মামলা নিতে পারবেন না এত। মানে ন্যায় বিচারের স্বার্থে একটু প্রেশারটা কমানো হয়েছে আদালতের উপরে। চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারবেন 100টির বেশি নয়, এবং 70টির নিচে নেমে আসলে চূড়ান্ত শুনানির পর্যায়ে আরো আনবে। এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। এই আদেশ 18-র বিধি 20, এখানে যে 5, 170, এটা নিয়ে কারো কনফিউশন থাকলে এই মুহূর্তে প্রশ্ন করে কনফিউশন দূর করে নেন। কেউ কি বুঝেছেন যে পিএইচ পর্যায়ে যখন মামলা যাবে, অর্থাৎ কজ লিস্টে দেখবেন লেখা আছে পিএইচ, আবার কোথাও লেখা থাকে এসআর মানে সমন রিটার্ন, এডি, এখানে কয়েকটা মামলার লিস্ট থাকে। তারপরে লেখা থাকে ডাব্লিউএস, এখানে কয়েকটা মামলার লিস্ট থাকে। আর তারপরে লেখা থাকে এডিআর, এখানে কয়েকটা মামলার ডেট থাকে। তারপরে এফপিএইচ, এফপিএইচ, তো এখানে এফপিএইচ এবং পিএইচ মিলে 5টার বেশি কিন্তু মামলা রাখতে পারবেন না, এফপিএইচ এবং পিএইচ মিলে, সেটাই বলা হচ্ছে। 5টির বেশি নয়। চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারবেন 100টির বেশি নয়। এখন একটু আগে বলছে 5টি, পরে আবার বলছে 100টি। এটা নিয়ে কনফিউশন হচ্ছে না? যদি কনফিউশন হয় প্রশ্ন করেন, উত্তর দিচ্ছি, অথবা আমি প্রশ্ন করব। আচ্ছা, রাজ্জাক ভাই হাত উত্তোলন করেছেন, বলেন। জি স্যার, আমি এখানে যেটা 5টি রাখা হবে এটা। জি স্যার, আমি বুঝতে পারছি। 5 এবং এখানে 70, এই দুইটা দুইটা ব্যাখ্যা করেন, এখানে 5টি তো বলেন। স্যার ধার্যই থাকবে যে 5 দিন কোন কোন ডেটে 5টি থাকবে, আর 100টির পর্যায়ে থাকবে যে এই 5টা শেষ হওয়ার পরে আবার এখান থেকে নিতে পারবে আর কি। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে বললো 5টি রাখা যাবে। 5টি বলতে এখানে এই যে পিএইচ পর্যায়ের 5, পিএইচ পর্যায়ে টোটাল মামলার সংখ্যা হবে 5টি। 5টির বেশি পিএইচ এ নেওয়া যাবে না। জি স্যার। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে পিএইচ এর স্টেজে 5টি মামলা থাকবে, মানে সাক্ষ্য গ্রহণের জন্য 5টি মামলা থাকবে। যখন এর 5টি বেশি থেকে রাখা যাবে। কমে 4টে,
পাঁচটি যখন থেকে কমে একটি হয়ে যাবে তখন এইচডি তে অনেক মামলা ঝুলে থাকবে ওয়েটিং লিস্টে, তখন এইচডি থেকে আবার পিএইচএ চলে যাবে। হ্যাঁ, একটা জি করে কমলো, একটা করে নিল, দুইটা করে জাজমেন্ট, মানে দুইটা কমলো দুইটা নিল, জাজমেন্ট হলেই তো একটা মামলা পিএইচ থেকে সেটা কি হয়ে গেল, জাজমেন্ট বা রায়ের জন্য চলে গেল, রায়ের জি জায়গায় স্যার। এখানে চলে যাবে। যখন রায়ের জায়গায় চলে যাবে মানে হুম, পিএইচ থেকে রায় চলে আসলো, তখন এইচডি থেকে আবার পিএইচ উঠে যাবে। তো এখানে যেরকম পিএইচ এর আমরা ভাইভা ব্যালেন্স দিই হচ্ছে, স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম পাঁচটা করে, আর বাদ বাকি এইচডি তে ওয়েটিং এ থাকবে। আবার পিএইচ এ সাক্ষী হয়ে গেল, আবার রায়ে চলে যাবে। তো এই ফ্যাক্টটা বুঝতে হবে যে পিএইচ এ পাঁচটার বেশি রাখা যাবে না, এক। এখন 100টা যেটা বলা হচ্ছে, যে 100টা বলতে এই যে টোটাল মামলা সংখ্যা একটা দিনের, এই টোটাল মামলা সংখ্যা 100-র বেশি হবে না। যত স্টেজ জি আছে সকল স্টেজ মিলে টোটাল মামলা সংখ্যা, অর্থাৎ চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারবেন, 100টির বেশি নয়। অর্থাৎ যেই দিন একটা মামলাও আছে পিএইচ এ, এটার অর্থ কি, মানে পিএইচ এ আজকে সাক্ষী নিতে হবে, যেদিনকে সাক্ষী নিতে হবে মানে পিএইচ এ অন্তত একটি মামলা আছে, সেই দিনকে টোটাল মামলার সংখ্যা 100-র বেশি হবে না। এবার বিষয়টা জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার। জি স্যার। যেহেতু পিএইচ এ মামলা আছে তার মানে আদালতকে সাক্ষী নিতে হবে, অতএব অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মামলা সহ টোটাল 100-র বেশি রাখা যাবে না। তাহলে এটা কন্ট্রোল করবে কি করে? তখন এটা পরিষ্কার গণবে যে স্লট ফাঁকা আছে কোন ডেট, নেক্সট আজকে যে মামলাগুলো আছে এগুলো নেক্সট কবে কবে ডেট দিবে, ডেট তো দেখবেন যে আসলে ওনার ফাঁকা আছে কিনা জায়গা। জায়গা যদি ফাঁকা না থাকেন, সাধারণত কজ লিস্টে এমন ভাবে তৈরি করা হয় যে 100টার বেশি মামলা লেখার জায়গাই নেই। আহ, এক জি পাতা দুই পাতা তিন পাতা করে টোটাল 100টাই হবে। তো আইডিয়া হয়ে যায় পেশকারদের যে এটা আমার 100টা হয়ে গেল। একটা পাতায় যদি 25টা মামলা উনি লিখতে পারেন, জানেন যে চারটার বেশি পাতা উনি ইউজ করলে 100 পার হয়ে যাবে। তো লিটারেলি গণে না প্রথম প্রথম, যারা অনভিজ্ঞ তারা গুনবেন হয়তোবা, কিন্তু একটু অভিজ্ঞতা হয়ে গেলে বুঝতে পারেন যে আমার কয়টা হয়েছে। 100টার পর্যায়ে যায় না হয়তোবা, আপনার 70-80টার মতন রাখে। এরপরে বলছে 70টির নিচে নেমে আসলে চূড়ান্ত শুনানির পর্যায়ে আরো আনবে। এখানে যখন মামলা এই যে 100 থেকে নেমে 70টা, মানে অন্যান্য চাপটা কমে গেল, 70টার পর্যায়ে চলে আসলো, তখন পিএইচ পর্যায়ে সেই দিন ডেট রাখবে। তার মানে একটা তারিখে পিএইচ এ কোনো মামলা রাখবে কিনা এটাও কিন্তু ডিসাইড হয় এই যে 100 থেকে যখন 70-এ নেমে আসছে, তখন আবার নতুন মামলা উপরে দিবে। তার মানে একটু চাপটা কমাই নিয়ে তারপর গা উপরে দিবে। 100টা মামলা আছে, পিএইচ এ 5টা মামলা আছে, কিন্তু এই যে তুল্য মামলা পিএইচ এ, জাস্ট পিএইচ থেকে মামলা কমলে হবে না, আবার টোটাল মামলার সংখ্যা 100 থেকে 70-এও নামতে হবে। তার মানে পিএইচ থেকে 5 থেকে নিচে নেমে 4 বা 3 বা 2 বা 1 বা 0 হতে হবে, এটা একটা শর্ত। অথবা 100 থেকে নিচে নেমে 70-এ পর্যন্ত আসতে হবে, বা 70-এর নিচে 69, 68 এইভাবে নিচে নামতে হবে। 70 হলেও, দেখ 71 যদি থাকে, এখানে 70-এর নিচে মানে 70 হলেও কিন্তু নিতে পারবে না, 70-এর নিচে নামতে হবে, তাহলে আবার পিএইচ এ যেতে পারবে, না হলে পিএইচ জায়গাটা ফাঁকাই থাকবে। এখানে তিনটে স্লেটে ভাগ করা হয়েছে স্যার, বুঝতে পারছি এখন আরেকটু ভালোভাবে। হ্যাঁ, এটা কনফিউশন যেন না হয় তাই ক্লিয়ার করে দিলাম, এটা প্র্যাকটিক্যাল প্রশ্ন এখান থেকে আসতে পারে। অথবা যদি থ্যাংক তথ্যগত ইউ। প্রশ্ন আসে, জাস্ট 5, 100, 70 এই তিনটা জাস্ট সংখ্যা মনে রাখবেন, এবং আরেকটা মনে রাখবেন এটা কত, 18-র 20। কারণ এই ধরনের একটা বিরক্তিকর প্রশ্ন করেই, যেটা কোথায় আছে, এটা হচ্ছে 18-র 20 বিধিতে আছে, এবং 18-র 20 এইটা আবার কিন্তু রোমান সংখ্যায় আসে। আমি এখানে বাংলায় লিখছি তো আদেশ, অর্ডার গুলো বাংলায় লিখছি, রোমান মানে সংখ্যা অঙ্কে দিলে লিখছি আমি। প্রথমে হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। তো রোমান সংখ্যা আবার অনেক ভাই ব্রাদার বোন সিস্টার যারা আছেন ওনাদের আবার প্রবলেম হয়। আমি আপনাদের মডেল টেস্টের আগে রোমান সংখ্যাও দিয়ে দিব, রোমান সংখ্যা বের করার জাস্ট 1 পেজের একটা রুলস দিয়ে দিলেও হয়ে যাবে। একটু উপরের দিকে গেলে রোমান সংখ্যা একটু জাস্ট, যেহেতু আমরা দেখে অভ্যস্ত না, একটু দেখে আমাদের ওখানে সময় নষ্ট হবে। রোমান সংখ্যা দেওয়ার অর্থটাই আপনার টাইম কিলিং করবে, এটাই উদ্দেশ্য, অন্য কিছু না, জাস্ট বিড়ম্বনায় ফেলা। তাছাড়া জাস্ট এখানে 18 অর্ডার, অর্ডার 18 দিতে পারতো, অথবা আদেশ 18 দিতে পারতো, কিন্তু না দিবে হচ্ছে অর্ডার XV111, এটা দিয়ে দিবে। তাহলে এটা দেখে সবাই এটা যে 18, মানে সকলের 100% সবাই যে এটা 18 দেখে চিনতে পারবে,
এটা কিন্তু টাফ। আবার 18টা জি। সহজ, 18টা সহজ, 19টা কিন্তু আবার কঠিন। 19টা হবে এক্স আই এক্স, এটা হয়ে যাবে 19। মানে এটা তো সবাই ক্যালকুলেশন ইনস্ট্যান্ট করতে পারে না, তাই এখানে সময় নষ্ট হয়ে যাবে এবং কনফিউশন ক্রিয়েট হবে। যখন চারটা অপশন দেখবেন, চারটা অপশনের রোমান সংখ্যা বুঝে উত্তর করতে গেলে সময় অবশ্যই লাগবে। তাই রোমান সংখ্যাটাও আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি রোমান সংখ্যা দিয়ে অপশনে প্রশ্ন করব আগামী শুক্রবারে, একটু সতর্ক করে দিলাম। এরপরে থ্যাংক ইউ। সাক্ষী, আমরা 18তে কি করলাম, শুনানি ও সাক্ষী করলাম। শুনানি সাক্ষীর পরে যেহেতু শুনানি হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে, এবার কি হবে? রায় ও ডিক্রি হবে। স্বভাবতই দেখেন সিরিয়ালে আছে। তাহলে আমরা এবার আদেশ 19 পড়বো না, পড়বো 20। 20-এ রায় ও ডিক্রি, এখানে দুইটা মাত্র পড়বো, 1 এবং 5 ক। একে কি বলা হচ্ছে? রায় ঘোষণা। শুনানি সমাপ্ত হওয়ার পর তৎক্ষণাৎ যদি আদালত পারে, যেদিন শুনানি শেষ হলো সেই দিন ইনস্ট্যান্টলি ওই তারিখে রায় ঘোষণা করে দিক। তো সাধারণত করে না, অথবা 7 দিনের মধ্যে। শুনানি শেষ হলো 7 কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে, এটা নিয়ম। বাস্তবে কোনো জজ সাহেব সাধারণত করতে পারে না। পক্ষগণ বা তাদের উকিলকে নোটিশ দিয়ে প্রকাশ্য আদালতে যদি দেখা যাচ্ছে রায় ঘোষণার পর, রায় ঘোষণার আগে, পিএইচ এর পরে যদি বেশ কয়েকটা ডেট চলে যায় কিন্তু রায় ঘোষণা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এবং উভয় পক্ষ হাজিরা দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন আদালতকে কি করতে হবে? যে আজকে রায় ঘোষণা করব, এটা একটু নোটিশ দিয়ে জানাতে হবে উকিলকে। এটা এখন করার নিয়ম, কিন্তু বাস্তবেও করে না। মানে রায়ের হচ্ছে কিনা সেটা মক্কেলকেই বা উকিলকে বা উকিলের মুহুরিকে খোঁজ নিতে হয়। এবং অবশ্যই রায় ঘোষণা প্রকাশ্য আদালতে হবে। সিভিল মামলার রায় ঘোষণা আমি প্রকাশ্য আদালতে করতে দেখিনি আমার মানে প্র্যাকটিস লাইফে। ক্রিমিনাল মামলার করে, কিন্তু সিভিল মামলা এটা করে না, ফলো করে না। জাস্ট রায় দিলে ওই যে সেরেস্তাদার আছে অথবা পেশকার আছে তাদেরকে দেখাচ্ছে ধর্ণা দিয়ে তাদেরকে বলে 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 তারপরে রায় হয়েছে কিনা সেটা জানা যায়। কজ লিস্টে দিয়ে দিয়ে রায় হয়েছে, বা অনেক সময় কজ লিস্ট আপডেট করে না, তখন রায়ের কপি নেওয়ার আগে রায়টা আমি তো দেখবো, এই দেখতেও খরচা লাগে। আমরা জিম্মা হয়ে গেছি এই সরকারি আমলাদের কাছে। এটা লাইভ ক্লাসে বলে ফেললাম, যেটা বাস্তবতা, অস্বীকার করার কিছু নাই। 5 কথে বলছে ডিক্রি প্রণয়নের সময়, ডিক্রি ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে, ডিক্রি ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে। এখানে রায় ঘোষণা আর ডিক্রি ঘোষণা একই জিনিস। ডিক্রি প্রণয়ন, রায় যে, মনে করেন যে সাক্ষী হয়ে গেল, মানে পিএইচ এর পর্ব শেষ, তারপরে লিখে দিল রায় বা জাজমেন্ট, জাজমেন্টের জন্য পড়লো, জাজমেন্টের এটাও হয়ে গেল। জাজমেন্টে একটা লাস্ট অর্ডার থাকবে, সর্বশেষ আদেশ থাকবে। এই আদেশ অনুসারে অর্থাৎ পিএইচ থেকে এর মধ্যে 7 দিনের একটা গ্যাপ থাকছে, 7 দিন সময় পাওয়া যাবে। এবং রায় ঘোষণা করার পরে যে ডিক্রি প্রণয়ন, এই ডিক্রিটা কিন্তু কে লিখে? সেরেস্তাদার লিখে, অর্থাৎ প্রধান কর্মকর্তা লিখেন। আদালতের যিনি প্রধান কর্মকর্তা তাকে বলা হয় সেরেস্তাদার। তো ওই সেরেস্তাদার এটা লিখেন, অর্থাৎ জাজমেন্ট দেওয়ার আবার 7 দিনের একটা গ্যাপ থাকবে ডিক্রিটা প্রণয়ন করার। ডিক্রিটা একটা রিটেন ফরম্যাটে হয়, প্রপারলি হয়। এই যে ডিক্রি চূড়ান্ত যেটা সেটা, এইটা লিখে কে? সেরেস্তাদার লিখে। এবং নির্দেশনা থাকে কিভাবে, এই যে জাজমেন্টের যে অর্ডার, এই অর্ডার এর মধ্যে নির্দেশনা থাকে এইভাবে লিখতে হবে। তো এটার মধ্যে আবার বাদী বিবাদী কি বক্তব্য নিয়ে আসছে সেটাও সংক্ষেপে ডিক্রির মধ্যে থাকে। তাহলে ডিক্রি প্রণয়ন করার জন্য সময় দেওয়া হবে 7 দিন, এবং রায়ের জন্য সময় 7 দিন। এখানে কনফিউশন হওয়ার কারণ নাই, দুইটাই 7 দিন, এবং সম্ভাবনাও কম। এরপরে 21, ডিক্রি তো পেলাম, বিবাদী ডিক্রি মানে না, ডিক্রি অনুসারে টাকা পয়সা দিচ্ছে না বা জমিটা ফেরত দিচ্ছে না, তাহলে কি করতে হবে? ডিক্রিটা এবার বাস্তবায়ন করতে হবে, যেটাকে বলা হয় জারি, ইংরেজি হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন বা জারি। তো মামলা যখন জারি করা হবে, অর্থাৎ ডিক্রিটাকে বলবৎ করা হবে, ডিক্রিতে যা লেখা আছে সেটা বাস্তবে ঘটানো। আদালত লিখে দিল যে হ্যাঁ আপনি জমি পেয়ে গেছেন, কিন্তু বিবাদী আমাকে বাস্তবে জমি দিল না, তাহলে কি আমার লাভ হবে? কাগজে জমি পেয়ে তো লাভ হবে না মামলার রায়ে, বাস্তবে আমাকে পেতে হবে, সেটা ভোগ দখল করতে পারতে হবে। বা টাকার মামলা হলে টাকাটা আমার কাছে আসতে হবে আমার হাতে।
জাস্ট ডিক্রিতে লেখা থাকলে হবে না। তো এটা বাস্তবে কাজে লাগানোর জন্য, বাস্তবায়ন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য, এটাই হচ্ছে এক্সিকিউশন বা জারি। 21-11 বিধিতে বলা হচ্ছে মৌখিক আবেদন। ডিক্রি যে জারির সেটা মৌখিক আবেদন, 10টি দফা আছে। এটা আপনারা মূল বই থেকে পড়ে নেবেন। টাকা পরিশোধের ডিক্রি ক্ষেত্রে উপস্থিত দেনাদারকে গ্রেপ্তার ক্রমে তৎক্ষণাৎ জারি। যেই দিনকে লাস্ট অর্ডার হলো, জাজমেন্ট হলো, দেনাদার যদি অর্থাৎ বিবাদী যদি থাকে, বিবাদীর বিরুদ্ধে যদি ডিক্রি হয় মানে আদেশ হয়, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে হবে। করে যদি বাদী বলে, যিনি ডিক্রি পেলেন, যে স্যার আমার টাকা তাহলে যেহেতু আমি পাচ্ছি আমাকে দিয়ে দেওয়া হোক, তাকে বলবে আপনি টাকা দেন, না হলে তাকে অ্যারেস্ট করা যাবে এবং তাকে সিভিল প্রাইজনে পাঠানো যাবে সে যদি টাকা না দেয়। আর লিখিত আবেদন, আর যদি সেদিন উপস্থিত না থাকে তাহলে লিখিত আবেদন করে ডিক্রি জারি করা যাবে। বাদী বা ডিক্রিদার, যিনি ডিক্রি পেলেন তিনি ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার বা পরিচিত ব্যক্তি, লিখিত, স্বাক্ষরিত ও সত্যপাঠ এবং সারণীবদ্ধ রূপে থাকবে 10টি দফা। এখানে যে ডিক্রির যে ফর্ম, ডিক্রির ফর্মটা একটু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। বলছিলাম ডিক্রি জারি, ডিক্রি জারির ফর্ম, এটা হচ্ছে একটা ডিক্রি জারির ফর্ম। আমি প্রতিটা যে ফর্ম প্রয়োজনীয় সেগুলো অবশ্যই আপনাদেরকে পিডিএফ করে পাঠাবো। অনেকে যারা কোর্টে যান তারা জানেন, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি। এটা একটা ডিক্রি জারির ফর্ম। এখানে বলা হচ্ছে যে দফাগুলো আছে অর্থাৎ এই যে কলমগুলো আছে, এই ইনফরমেশন গুলো পূরণ করে, অপর পৃষ্ঠায় আছে, এই পৃষ্ঠায় আছে, এখানে অপর পৃষ্ঠায় নিচে দেখেন লেখা আছে সিগনেচার ডিক্রি হোল্ডার। তাহলে ডিক্রি ডিক্রি হোল্ডারের যে সাইন এখানে হবে নিচে বা এই মাঝখানে এখানে। এই ফর্মটা নির্ধারণ করে দিয়েছে হাইকোর্ট, যে ফর্ম আছে সেই ফর্ম নির্ধারণ করে দিয়েছে, শিডিউলের মধ্যেই আছে কিন্তু। এই হাইকোর্ট তো নিজে ফর্ম তৈরি করবে না, শিডিউল অনুসারেই কিন্তু করা হবে। তো এই ফর্ম অনুসারেই কিন্তু ডিক্রি জারি করা হয়। আমার কালেকশনে ছিল কারণ আমি ডিক্রি পেয়েছি, আমি ডিক্রি জারির আবেদন করবো এই সপ্তাহে, এই কারণে এটা কিনে রেখেছি আমি। তো এই যে সাইন সহ সত্যপাঠ সবকিছু এখানে থাকবে। 22-এ বলা হচ্ছে কতিপয় ক্ষেত্রে জারির বিরুদ্ধে কারণ দর্শাতে নোটিশ, 2 বছর পর হলে বিবাদীকে বা দেনাদারকে কারণ দর্শাতে নোটিশ দিবে। অর্থাৎ যখন ডিক্রি ডিলে হয়ে যাবে 2 বছর, তারপরে জারি করা হচ্ছে, বিবাদী তো ভুলে গেছে, মনে করছে যে বাদীর মনে হয় টাকা পয়সা দরকার নেই, তাই আর ডিক্রি জারি করছে না। 2 বছর পরে করলে আগে সমন দিবে, কারণ দর্শানো যে আপনার বিরুদ্ধে কেন এটা জারি করা হবে না তার কারণ দর্শান। যদি সঠিক কারণ দর্শান তাহলে হয়তো বা সময় পাবে, আর যদি সঠিক কারণ না দর্শান সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করে সিভিল প্রাইজনে পাঠানো যাবে, অথবা তিনি যদি টাকা দিয়ে দেন তাহলে তার অ্যারেস্টের দরকার হবে না। 26-এ বলা হচ্ছে ডিক্রি জারি স্থগিত করা যাবে। 32-এ বলা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা নিষেধাজ্ঞার জন্য ডিক্রি, এসআর অ্যাক্টের যে ডিক্রিগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। সম্পত্তি ক্রোক করা যাবে এবং জেলে আটক রাখা যাবে। যদি স্থাবর সম্পত্তি বিষয় হয়, স্থাবর সম্পত্তিটা ক্রোক করা যাবে, অস্থাবর সম্পত্তিও ক্রোক করা যাবে। কোনো কার বা গহনা বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী এগুলো ক্রোক করা যাবে। জেলে আটক রাখা যাবে সিভিল প্রাইজনে। এবং দাম্পত্য যদি সত্য হয় শুধু সম্পত্তি ক্রোক করা যাবে। 1 বছর ক্রোকাবদ্ধ রাখা যাবে, মানে ক্রোক অবস্থায় শুধুমাত্র 1 বছর রাখতে পারবে, এবং অমান্য করলে নিলামে বিক্রয় করতে পারবে। কি অমান্য? এই যে ক্রোকের আদেশ যদি অমান্য করে তাহলে সঙ্গে সঙ্গে সেটা অকশনে তোলে যে না এটা ক্রোক করে লাভ হচ্ছে না, ক্রোক মানছে না। সবসময় তার পাহারা দিয়ে রাখবে না সম্পত্তি আদালত, জাস্ট সেখানে নোটিশ ঝুলিয়ে দেবে এবং এটা ক্রোকবদ্ধ সম্পত্তি বলে একটা সাইনবোর্ড থাকবে। তো এটাও যদি না মানে তাহলে সেটা নিলামে বিক্রয়ের ব্যবস্থা করবে। দাম্পত্য কোনো যদি সত্য হয় সেটা শুধু ক্রোক করা যাবে, সেটাই বলা হচ্ছে। 68-তে বলা হচ্ছে বিক্রয়ের সময়, শেষে প্রশ্নোত্তর করি। আব্দুল বাতেন ভাই আপনি একটু হাতটা নামিয়ে নেন, শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে। বিক্রয়ের সময় ইশতেহারের নকল সংযুক্ত দেওয়ার তারিখ হতে
ইশতেহারের নকল সংযুক্ত দেওয়ার তারিখ হতে স্থাবর সম্পত্তি 30 দিন অতিক্রমের পর, আর অস্থাবর সম্পত্তি হচ্ছে 15 দিন পর। বিক্রয় মানে অকশনে কোনো সম্পত্তি বিক্রয়ের সময় স্থাবর হলে 30 দিন, অস্থাবর হলে 15 দিন সময় দেওয়া হচ্ছে। এই 30 এবং 15 সংখ্যা মনে রাখতে হবে 68 বিধিতে। 84, ক্রেতা কর্তৃক জমা ও ব্যর্থতার প্রেক্ষিতে পুনঃবিক্রয় ঘোষণার পরই ক্রয় মূল্যের 25% মানে 25% টাকা জমা দিতে হবে। ব্যর্থতায় তখনই পুনরায় নিলাম। আপনারা নিশ্চয়ই নিলাম ডাকা বাস্তবে বা কোনো সিনেমায় বা নাটকে দেখেছেন। তো যখন নিলাম ডাকা হয়, সর্বোচ্চ নিলাম যেটা উঠে সেটা মনে করেন, একটা নিলাম উঠলো 10,000 টাকা একটা প্রপার্টির, একটা মোবাইল ফোন নিলামে উঠেছে 10,000 টাকায়, সেটা সেল হচ্ছে। এখন এই প্রপার্টিটা এ 10,000 টাকা সর্বোচ্চ, মানে নিলাম ক্রয়ে ডাক দিয়ে এটা নিল, উনি বিট করে বা ডাক দিয়ে এটা নিলেন। 10,000 টাকায় নেওয়ার পরে তাকে তৎক্ষণাৎ 25%, এটা 25% হলে 2,500 টাকা জমা দিতে হবে। যদি ব্যর্থ হন তাহলে এই 10,000 টাকার যে নিলাম সেটা বাতিল হয়ে যাবে। তারপরে সঙ্গে সঙ্গে আরেকটা নিলাম ডাকতে হবে। নিলামে যদি আর বি যদি টাকা 10,000 হোক, নিলামের পরবর্তী ডাকে বাড়তেও পারে। মনে করেন 12,000 টাকায় বিক্রয় হয়ে গেল দ্বিতীয়বার ডাকে, তখন একে আবার 3,000 টাকা জমা দিতে হবে 25% সঙ্গে সঙ্গে। এটাই বলা হচ্ছে। 85, ক্রয় মূল্যের পুরো টাকা পরিশোধের সময়। এই যে বি কিনে নিল, 3,000 টাকা দিল, বাকি থাকলো আর 9,000 টাকা। এই 9,000 টাকা কত দিনের মধ্যে দিতে হবে? 15তম দিনের আদালত বন্ধ হওয়ার পূর্বেই, অর্থাৎ বিকেল 5টা। 15তম যে কার্য দিবস তার আগেই, 5টার আগেই দিয়ে দিতে হবে। 89, জমা দিয়ে নিলাম বিক্রয় রদের আবেদন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। যার সম্পত্তি নিলাম করা হচ্ছে, মনে করেন যে এটা একটা সম্পত্তি, এই সম্পত্তির মালিক এ। এ কোনো কারণে কোনো ডিক্রির ডেপ্টর হয়েছেন, মানে তার বিরুদ্ধে ডিক্রি হয়েছে। এখন তার এই সম্পত্তিটা কি হয়ে যাচ্ছে? স্থাবর সম্পত্তি, জমি বা বাড়ি বা পুকুর নিলাম হয়ে যাচ্ছে। এখন এই নিলামে বি কি করে নিচ্ছে? এই জমিটা ক্রয় করে নিয়েছেন নিলামে বি, এটা 2 লক্ষ টাকাতে ক্রয় করে নিয়েছে এই জমিটা, বিয়ের হয়ে গেছে। এখন এখন এ যদি এই যে নিলামে যেটা বিক্রয় হয়েছে এইটা যদি নিতে চায়, তাহলে ক্রয় মূল্যের 5% ক্রেতাকে প্রদান করে আদালতে আদায়যোগ্য সমস্ত টাকা প্রদান পূর্বক রদের আবেদন করতে হবে। মানে এই নিলামটাকে রদ করা, মানে এর তখন টাকা ছিল না বা কোনো কারণে অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি, জমিটা আর আটকাতে পারেনি, কিন্তু নিলামে বি নিয়ে নিয়েছে। তারপরও এই নিলামটা আটকানোর জন্য নিলাম রদের প্রার্থনা করতে পারবে। সেক্ষেত্রে বি এর টাকা তো ফেরত দিতে হবে, আরো 5% যে ক্রেতা, এটাকে কিন্তু ক্রয় মূল্যের 5% ক্রেতাকে প্রদান করতে হবে। তার মানে যে ক্রয় মূল্য এটার 5% ক্রেতাকে দিতে হবে, এবং সমুদয় টাকা আদালতে দিতে হবে। তাহলে মূল টাকাও দিতে হবে, এবং মোকদ্দমার ব্যয় ও নিলামের খরচা, মোকদ্দমায় যে ব্যয় হয়েছে টোটাল সেই ব্যয় দিতে হবে। নিলামের সময় যে খরচা হয়েছে অ্যারেঞ্জমেন্ট করতে, সরকারি কর্মকর্তাদের ফি সবকিছু মিলে নিলামের কস্ট দিতে হবে, প্লাস সুদও দিতে হবে। সুদ সাধারণত 6% হয়, আমরা আগে জেনে যে ব্যাংকিং ইন্টারেস্ট ফিক্সড হচ্ছে 6%, 6% হারে সুদও দিতে হবে। আর প্রথমে যে 5%-এর কথা বলা হচ্ছে, এই 5% হচ্ছে এই যে 2 লক্ষ টাকার 5% আপাতত তাকে দিতে হবে, এবং বাকিটা আদালতে দিতে হবে। এবং আলটিমেটলি বি কিন্তু তার পুরো টাকা পাবে, এবং পাশাপাশি বি কিন্তু এই টাকার বার্ষিক সুদের হার 6% হারে কিন্তু এই টাকার কি পাবে? সুদ পাবে। কারণ 2 লক্ষ টাকা তার যদি 1 বছর আদালতে পড়ে থাকে, সেক্ষেত্রে তো তার ক্ষতি। আলটিমেটলি নিলাম যদি রদ হয়ে যায় তাহলে বি এর সম্পত্তি আর পাওয়া হলো না, বি টাকা পাবে 6% সুদ সহ, এবং এর জমি এ ফেরত পেয়ে যাবে। শেষে উত্তর দিচ্ছি মিলাদ ভাই, ক্লাসটা শেষ করি। 90 হচ্ছে অনিয়ম, প্রতারণার, অর্থাৎ ম্যাটেরিয়াল ইরেগুলারিটি অর ফ্রড ইন পাবলিশিং অর কন্ডাক্টিং অকশন। অকশনের যে বিষয়বস্তু সেটার মধ্যে যদি কোনো অনিয়ম থাকে, যেটা ম্যাটেরিয়াল
ইরেগুলারিটি অথবা প্রতারণা অর্থাৎ ফ্রড। সেই ক্ষেত্রে এই হেতুতে এই গ্রাউন্ডে বা এই কারণে নিলাম বিক্রয় রদের আবেদন করা যাবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। তো আগের 89 নিলাম বিক্রয়ের যে আবেদন করতে হবে শুধুমাত্র এই দুই ক্ষেত্রেই হবে, অনিয়ম এবং প্রতারণা, তাছাড়া নিলাম বিক্রয়ের আবেদন করার সুযোগ থাকবে না। এ যদি বলে আমার তো স্যার গত মাসে যে নিলাম হয়েছে তো ওই সময় আমার কাছে টাকা ছিল না, এখন টাকা আছে, এ কথা বললে হবে না। 22, 22টাও গুরুত্বপূর্ণ একটু, 22টাও টাচ করি। যদিও রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু কষ্ট না করলে তো আর পাশ করা যাবে না। তো 22-এ বলা হচ্ছে পক্ষগণের মৃত্যু, বিবাহ, অসচ্ছলতা। কোনো পক্ষ, বাদী হোক বিবাদী হোক, মারা গেল বা বিবাহ করে নিল বা অসচ্ছল হয়ে গেল। বিধি 6, শুনানির পর মৃত্যুর কারণে কোনরূপ বাতিল হবে না। শুনানি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেলেও সেটা কোনো প্রভাব পড়বে না বা তার কোনো জবানবন্দি বাতিল হবে না। 8, বাদীর দেউলিয়ায় মোকদ্দমার বাধা, স্বনিয়োগী বা রিসিভার চালালে চলবে, নচেত মোকদ্দমা খারিজ হবে। এখন যদি কেউ অসচ্ছল হয়ে যায়, মামলা চালানোর টাকা নেই, সেই ক্ষেত্রে তার পক্ষে যদি কেউ স্বেচ্ছায় চালায় তো চলবে, অথবা রিসিভার যদি নিয়োগ করা হয় মামলা চালানোর জন্য চলবে, তাছাড়া মামলাটা চলবে না, খারিজ হয়ে যাবে তদবিরের অভাবে। 9 হচ্ছে বিলুপ্ত বা খারিজের ফলাফল, মৃত্যু, বিবাহ, দেউলিয়ার কারণে হলে নতুন মোকদ্দমা রুজু করা যাবে না। এই তিনটা কারণে যদি খারিজ হয়ে যায় তাহলে নতুন ভাবে আর মোকদ্দমা করার সুযোগ থাকছে না। কেন থাকবে না? কারণ এটা রেস জুডিকাটায় বারিত হয়ে যাবে। 11 ধারা অনুসারে বলছে আগে তো একবার নিষ্পত্তি করা হলো, আর কি করা যাবে না, মামলা করা যাবে না। 9 এ, সরাসরি বিলুপ্ত খারিজ রদকরণ, নতুন মামলা না করা গেলেও এটাকে আবার কি করা যাবে, উদ্ধার করা যাবে। তবে 3,000 টাকা খরচা সহ 60 দিনের মধ্যে রদের আবেদন করতে হবে। দেখেন এর আগে আমরা 1,000 দেখলাম, 2,000 দেখলাম, এখানে আবার আছে 3,000। তো এই যে কত আদেশের কত বিধিতে কত টাকা কষ্ট দিতে হচ্ছে, এটা কিন্তু মনে রাখা একটু টাফ। তো এটা নিয়ে আপনারা নিজেরা একটা চার্ট করে ফেলেন, আমিও একটা চার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে তাহলে আমরা এই ধরনের যদি একটা চার্ট করি যে এত আদেশের এত বিধিতে এত টাকা কস্ট, এত আদেশের এত বিধিতে এত টাকা, এখানে 1,000, এখানে 3,000, এখানে 2,000, এখানে আবার 3,000। তো এইগুলো যদি আমরা নিয়ে নিই তাহলে এগুলা যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি এট এ গ্ল্যান্স এক পলকে যদি দেখতে পাই তাহলে এটা কিন্তু ভিজুয়ালাইজেশন হবে। এবং আপনি যদি নিজে কষ্ট করে এটা যদি চার্ট করেন বাসায়, আপনার বেশি মনে থাকবে। আমি তো কষ্ট করে টাইপ করে দিবই, তা আমি দিলে সেটা মনে থাকবে, রিভিশনে কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা সেইটা নিজেরা একটু পরিশ্রম করেন, নিজে পরিশ্রম করে কোনো কিছু ক্রিয়েশন করলে সেটা বেশি মনে থাকে, এটা মাথায় রাখবেন। আর যাদের একেবারে সময় নেই তাদের জন্য তো আমি আছি। 23, প্রত্যাহার ও সমন্বয়, মোকদ্দমার প্রত্যাহার ও সমন্বয় করলে কি হবে সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে, পড়ে নেবেন। এবার গুরুত্বপূর্ণ একটা আদেশ যেটা আলোচনা করলেই নয়, 26, 26 রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। 26 রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। 26-এ কি বলা হচ্ছে, কমিশন। তাহলে আমরা কমিশন কিন্তু সেকশনও পেয়েছিলাম, ধারার মধ্যেও এখানেও পাচ্ছি কমিশন। সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন, 4-এ বলছে যে সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা যায় স্থানীয় সীমার বাইরে বসবাস করে। তাহলে আমরা ধারার মধ্যে দেখলাম যে 4টা ক্ষেত্রে কমিশন দেওয়া যায়, সাক্ষ্যের জন্য কমিশন, তারপরে স্থানীয় তদন্তের জন্য কমিশন, কোনো হিসাব নিকাশ দেখার জন্য কমিশন, বা অন্য যে কোনো কারণে কমিশন দিতে পারে, বাটোয়ারার জন্য কমিশন যেটা। তো বাটোয়ারার জন্য কমিশন, এই ধরনের কমিশন যাচ্ছে লিস্ট দিয়ে দিল ধারার মধ্যে 4টা, কোন ক্ষেত্রে সেটা বলে দিল, কিন্তু আদেশের মধ্যে আমরা 26-এর ডিটেলস পাচ্ছি। স্থানীয় সীমার বাইরে বসবাসকারী কোনো ব্যক্তি তার সাক্ষ্য নিয়ে আসার জন্য কমিশন দেওয়া যাবে। পরিত্যাগের উপক্রম করেছে অর্থাৎ স্থানীয় সীমার বাইরে চলে যাচ্ছে, তাকে হয়তোবা তিনি বিদেশ চলে যাচ্ছেন, তার ফ্লাইট আছে, হজে যাবেন বা অন্য কোনো কারণে কোথাও যাচ্ছেন বা বাইরে একেবারে সেটেল হবেন। তো এই ধরনের যদি অ্যাবাউট টু মানে ইমিগ্রেট, বাইরে যেতে চাচ্ছেন,
এরকম উপক্রম হয়েছে, তখন তার কমিশন দিয়ে সাক্ষ্য গ্রহণ করা যাবে। প্রজাতন্ত্র, হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, আদেশ 26 কমিশন 4 পড়ছি বিধি, যে স্থানীয় সীমার বাইরে চলে যাচ্ছে এই ধরনের কোনো ব্যক্তি বা বসবাস করে এই ধরনের কোনো ব্যক্তি, এবং তিনি বলা হচ্ছে প্রজাতন্ত্রের চাকরিরত, অর্থাৎ কোনো আর্মি বা কোনো নেভি অফিসার, ইনার ইনাদের কাছে যে কমিশন দিয়ে তাদের যে সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে, কারণ তারা আসা হয়তো বা একটা সময় সাপেক্ষ এবং ছুটিও পাবে না হয়তো বা সাক্ষী দিতে, তাই কারণ জনসেবার প্রতি ব্যতীত হাজিরা সম্ভব না তাদের। চার একটা ইংরেজি সেন্টেন্স আছে, পার্সনস ফর হোম এক্সামিনেশন কমিশন মে ইস্যু, তাহলে সাক্ষ্যের জন্য কমিশন, এটার ইংরেজি হচ্ছে এক্সামিনেশন কমিশন, যাদের জন্য ইস্যু করা যেতে পারে। 9 স্থানীয় বা সরজমিনে তদন্ত বা পরিদর্শনের জন্য কমিশন, লোকাল ইনভেস্টিগেশন। বিরোধীয় বিষয় ব্যাখ্যা, সম্পত্তির বাজার দর, ক্ষতিপূরণের পরিমাণ, অন্তর্বর্তীকালীন মুনাফা, এটা কি আমরা জানি 2-12 অনুসারে। বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার উদ্দেশ্যে অনধিক 3 মাসের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে। তাহলে এই যে 26-9 যে লোকাল ইনভেস্টিগেশন, সেটা 3 মাস সময় পাওয়া যাবে, এর মধ্যেই প্রতিবেদন পেশ করতে হবে। 11 হিসাব পরীক্ষা এবং সমন্বয়ের কমিশন। 13 সম্পত্তি বাটোয়ারা। 14 কমিশনারের কার্যপদ্ধতিটা কেমন হবে, তদন্ত করবেন কিভাবে, নির্দেশিত অনুপাতে সম্পত্তি ভাগ বন্টন, অবিভক্ত অংশের মূল্য নির্ধারণ এবং প্রতিবেদন প্রণয়ন এবং অনুস্বাক্ষর করবেন। তার মানে যেটা ভাগ বন্টন করা গেল সেটা করবেন, এবং যেটা এজমালি থাকছে, এজমালি বলতে যেটা যৌথভাবে থাকে, সেটা অবিভক্ত থাকলেও সেটারও প্রতিবেদন দিবেন। কারণ যারা পার্টি তারা চাচ্ছে যে আমরা এতটুকু ভাগ করলাম আর এতটুকু সবাই মিলে একত্রে থাকবো। সবাই মিলে একত্রে থাকার মতন গাছ হতে পারে, আর তারপরে কোনো বাগান হতে পারে, যেটা কাউকে একজনকে দেওয়া দিলে অপরদের ক্ষতি হচ্ছে, বা কোনো পুকুর হতে পারে, পুকুর তো আর ভাগ করা সম্ভব না, মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া, তাই সবাই যৌথভাবে সেটা নিয়ে থাকে। কমিশনারগণ একমত না হলে 3 মাসের মধ্যে অনুস্বাক্ষর করে আদালতে প্রেরণ করতে হবে। আপত্তি যদি করা হয় তাহলে শুনানি হবে, শুনানির পরে সেটা বহালও থাকতে পারে, পরিবর্তন হতে পারে, রদও হতে পারে। সংক্ষেপে লেখা আছে, মূল বইটা একটু পাশাপাশি দেখবেন, এটা মনে রাখতে তাহলে সুবিধা হবে। 15 হচ্ছে কমিশনের খরচা আদালতে জমা, যে পক্ষের অনুরোধে কমিশন দেওয়া হলো, মানে যার হিতার্থে যার সুবিধার্থে কমিশন নিয়োগ করা হলো, সে পক্ষ কমিশনের ফি দিবে, সাধারণত 2 থেকে 3 হাজার টাকা কমিশন ফি দিতে হয়। 16 হচ্ছে কমিশনারের ক্ষমতা, সাক্ষ্য গ্রহণ, দলিল ও বস্তু তলব ও পরীক্ষা, জমি বা গৃহে যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ করাও যাবে। কমিশনার কর্তৃক ব্যয়কৃত সময় বাদ যাবে। এখন একটা মামলায় এর আগে আমরা দেখলাম যে পিএইচ পর্যায়ে যাওয়ার পরে মামলাটি 120 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তো কমিশনে যদি একটা মামলা যে আবার 3 মাস থাকে, সেক্ষেত্রে কমিশন আবার সময় নিয়ে যদি 3 মাসের আরো বেশি সময় নেয়, তাহলে এই সময়টা কিন্তু আবার 120 দিন থেকে বাদ যাবে। অর্থাৎ মামলা নিষ্পত্তি করার জন্য যে সময় আদালতের, সে কমিশনে যেহেতু সময় নষ্ট হচ্ছে, তাই এখানে আদালতের জন্য 120 দিন থেকে এটা বাদ যাবে। এরপরে 32-এ বলা হচ্ছে আদেশ, নাবালক বা উন্মাদ কর্তৃক মোকদ্দমা। যদি কোনো নাবালক হয়, তাহলে একজন মাইনর কিন্তু মামলা করার জন্য কম্পিটেন্ট না, যোগ্য না, তার লিগ্যাল অ্যাবিলিটি হয়নি বোঝার ভালো মন্দ, এই কারণে তার পক্ষে নেক্সট ফ্রেন্ড ইংরেজিতে বা বাংলায় আসন্ন বন্ধু কর্তৃক নাবালকের মোকদ্দমা দায়ের হবে, এবং তার মাধ্যমেই নথি নথিতে দেখা যাচ্ছে যে সবকিছু থাকবে, তিনি উপস্থাপন করবেন নাবালকের পক্ষে। এখন যদি নেক্সট ফ্রেন্ড ব্যতীত যদি অন্য কেউ মামলা দায়ের করে কোনো নাবালকের পক্ষে, তাহলে কিন্তু নথি থেকে আর্জি অপসারণ করা হবে। নাবালক যদি সুস্থ হয়ে যায়, সাবালক হয়ে যায়, আহ, তাহলে কিন্তু সে নিজেই আবার মামলায় কি করতে পারবে,
উপস্থিত হতে পারবে। আর 15তে বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে বিধির প্রয়োগ, অর্থাৎ নাবালকের জন্য যেটা, সেটাই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রেও হবে, উন্মাদ ব্যক্তির ক্ষেত্রে হবে। আদেশ 33-এ বলা হচ্ছে নিঃস্ব ব্যক্তি বা পাউপার্স কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা। এটা কিন্তু আমরা ধারার মধ্যেও দেখেছি, আদেশও এখানে নির্ধারণ করা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে নিঃস্ব বলতে কি বোঝায়, নিঃস্বর সংজ্ঞা দেওয়া আছে এখানে। নির্ধারিত ফি প্রদানে অসমর্থ ব্যক্তি, অর্থাৎ মামলার যে ফি, কোর্ট ফি, সবকিছুই সে দিতে পারবে না, এই ধরনের ব্যক্তি তার পরিধেয় বস্ত্র, মানে যে পোশাকটা সে পরে থাকে, সে বস্ত্র ও মোকদ্দমার বিষয়বস্তু ব্যতীত, অর্থাৎ যে সম্পত্তি নিয়ে মামলা এটা এবং তার পোশাক আশাক, এটা ছাড়া তার কাছে 5,000 টাকার 5,000 টাকা অথবা 5,000 টাকার স্থাবর বা অস্থাবর সম্পত্তির বেশি কি নাই, সম্পত্তি নাই, সেই হচ্ছে নিঃস্ব। তাহলে অ্যাটলিস্ট 5,000 টাকা থাকলে সে দেখা যাচ্ছে যে নিঃস্ব হবে। 5,000 টাকার বেশি থাকলে নিঃস্ব হবে না। 5-এ বলা হচ্ছে আবেদনপত্র অগ্রাহ্য বা নামঞ্জুর হবে 2 মাসের মধ্যে প্রতারণামূলকভাবে সম্পত্তি হস্তান্তর। নিঃস্ব শাস্তে কেউ যদি তার যে 5,000 টাকার বেশি মূল্য মানের 1 লক্ষ টাকার একটা প্রপার্টি ছিল, সে গোপনে বিক্রয় করে সেই টাকাটা সে কি করছে, হাইড করছে, গোপন করছে, তাহলে কিন্তু সে কিন্তু নিঃস্ব হবে না। এবং নিঃস্ব হিসেবে মামলা করতে চাইলে আদালত তার আবেদনটা কি করবেন, নামঞ্জুর করবেন। নিঃস্ব মুক্তি বা সচ্ছল হওয়া, নিঃস্ব ছিল, টাকা পয়সা হাতে এসেছে, সচ্ছল হয়ে গেছে, সেক্ষেত্রে 7 দিনের মধ্যে লিখিত স্পষ্ট নোটিশ দিয়ে সে বলবে যে এখন আমি নিজের মামলা নিজে তদবির গ্রহণ করে চালাতে পারবো। বিধি 1, আদেশ 35, স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিটার শুট। আমরা 88 আদেশে যেমন ইন্টারপ্লিটার শুট কি সেটা জেনেছি, এখানেও এখানে একই কথা বলা হচ্ছে। এরপরে আমরা চলে যাব আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ আদেশ। এখান থেকে রিটেন আসার সম্ভাবনা থাকে, যেখানে রিটেন আসার সম্ভাবনা থাকে সেখানে তো এমসিকিউ এর জন্য অনেক প্রশ্নের একটা সম্ভাবনা থাকে। 38, 38 হচ্ছে রায়ের পূর্বে ক্রোক, অর্থাৎ অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। রায়ের পূর্বে ক্রোক, এখানে রায়ের পূর্বে ক্রোকের আগে গ্রেপ্তারও করা যাবে, অর্থাৎ অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। একে বলা হচ্ছে অর্থের মামলায় বিবাদীকে হাজিরার জন্য জামানত তলব, যেন পলাতক না হয় ব্যর্থতায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু। এখানে এটা কেন রাখা হয়েছে, মনে করেন যে সম্পত্তি নিয়ে মামলা করা হয়েছে, সেই সম্পত্তি যদি বিবাদী বিক্রয় করে দিয়ে অন্য জায়গায় হস্তান্তর মানে করে দিচ্ছে, বা সে এলাকা ছেড়ে চলে যাওয়ার ধান্দা করছে, মানে তার সমস্ত কিছু বিক্রয় করে এলাকা থেকে পালাবে, এই ধরনের যদি সম্ভাবনা থাকে, যে সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে সেটা যদি বিক্রয় করে দেয়, তাহলে বাদীর মামলা করে আর লাভ কি। সেই ক্ষেত্রে বাদী বলতে পারে, স্যার যে সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে সেই সম্পত্তি তো হাতছাড়া হয়ে যাবে আমার, তাহলে কি করতে হবে, সম্পত্তিটাকে ক্রোক করতে হবে অথবা তাকে গ্রেপ্তার করতে হবে যেন সম্পত্তিটা বিক্রয় করতে না পারে। সেটা কিন্তু এখানে বলা আছে। এই আবেদন যদি বাদী করে, বিবাদীকে নোটিশ দিবে অথবা বলবে আপনি জামানত দেন, অর্থাৎ সম্পত্তির সমপরিমাণ একটা টাকা আদালতে কি করেন, জমা রাখেন। সেটা যদি না করে বা ব্যর্থ হয় জমা রাখতে জামানত, তাহলে কি করবে, আদালত তাকে অ্যারেস্ট করবে এবং গ্রেপ্তার করবে। মানে গ্রেপ্তার করে তার সম্পত্তিও ক্রোক করতে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে, কিছু না মনে করলে একটু আমি বসে থেকে বাকিগুলো রিড আউট করি, যদিও একটু মাথা দেখা যাবে আমার। তো 38-এর 4, 4-এ বলা হচ্ছে বিবাদী জামানত দিতে ব্যর্থ হলে ডিক্রি না মিটানো অবধি জেলে সোপর্দ হবে, অর্থাৎ 6 মাস পর্যন্ত তাকে রাখা যাবে যদি 50 টাকার বেশি পরিমাণের কি হয়, মামলার বিষয়বস্তু হয়। আর 50 টাকার কম হলে 6 সপ্তাহ। এর আগে যেটা আমরা জেনেছি সেটাই আমি জাস্ট ছোট করে লিখে দিয়েছি এখানে। তাহলে এখানে 12-তে আমরা 5-এ 38 আদেশ বিধি 5-এ বলা হচ্ছে সম্পত্তি উপস্থাপনের জন্য জামানত তলব। যদি জামানত না দেয় তাহলে, ব্যর্থ হলে জামানত দিচ্ছে না, অর্থাৎ সম্পত্তির দাম হচ্ছে 5 লক্ষ টাকা, বলবে আপনি 5 লক্ষ টাকা আদালতে জমা দেন, না হলে আপনার সম্পত্তি ক্রোক করে নিব।
জমা দিল না, তাহলে সম্পত্তি ক্রোক করে নিল, অর্থাৎ এটা আদালতের আন্ডারে চলে আসলো। 12, 12 বিধিতে বলা হচ্ছে কৃষিজ দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়। যেমন কৃষকের দখলে থাকা ফসল সেটা ক্রোকযোগ্য নয়। এটা কিন্তু ক্রোক কিন্তু দুই ধরনের আছে, হ্যাঁ। একটা ক্রোক আছে রায়ের পরে এবং একটা ক্রোক আছে রায়ের পূর্বে। তো এটা কিন্তু রায়ের আগে, রায়ের পূর্বে ক্রোক। রায়ের পরে যে ক্রোকটা, সেটা কিন্তু আমরা অন্য জায়গায় দেখেছি। এটা হচ্ছে রায়ের পূর্বে ক্রোক, রায়ের পরে নয়। এরপরে 39 অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্তর্বর্তীকালীন আদেশ। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা কি, এটা আমরা এসআর অ্যাক্টের মধ্যে 52, 53 এগুলোর মধ্যে পড়েছি ধারা। তো সেটাই এবার পদ্ধতিটা কি, সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে আহ, দেওয়ানি কার্যবিধি অনুসারে এই আদেশগুলো দেওয়া হয়। তো এবার আমরা সেটা জানবো কিভাবে দেওয়া হয়। যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে: অপচয়। কি অপচয় হবে? যে প্রপার্টি নিয়ে মামলা হচ্ছে সেই প্রপার্টিটা অপচয় হচ্ছে, তাহলে অপচয় রোধ করবে নিষেধাজ্ঞা। ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত রোধ করার জন্য নিষেধাজ্ঞা। হস্তান্তরিত হতে হচ্ছে, হস্তান্তরিত রোধ করার জন্য নিষেধাজ্ঞা, মানে কারো কাছে যেন সে দান করতে না পারে, বিক্রয় করতে না পারে, বিনিময় করতে না পারে। কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হবার ঝুঁকির সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে ইনজাংশন দেওয়া যাবে, নিষেধাজ্ঞা দেওয়া যাবে। এগুলোর ইচ্ছা যদি প্রকাশ করে, মানে এগুলো করছে অথবা এগুলো করার একটা উপক্রম হয়েছে, মানে ইচ্ছা প্রকাশ করছে বিবাদী, তাহলে এখানে কিন্তু বাদী আবেদন করে রোধ করার জন্য এগুলো নিষেধাজ্ঞার আবেদন করতে পারে এবং আদালত সেক্ষেত্রে মঞ্জুর করবেন। দুই, বলা হচ্ছে লঙ্ঘনের পুনরাবৃত্তি, অর্থাৎ ইনজাংশন দেওয়া হলো কিন্তু সেই ইনজাংশনটা বারবার কি করছে, বিবাদী লঙ্ঘন করছে। সেক্ষেত্রে 2-3 যে উপবিধি আছে সেখানে বলা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য করলে সম্পত্তি ক্রোক হবে এবং 6 মাসের সিভিল প্রাইজনও হতে পারে। তাহলে নিষেধাজ্ঞার আদেশ যদি অমান্য করে, 38 আদেশের 2 বিধির 3 উপবিধিতে এটা আছে। যদি প্রশ্ন আসে যে নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তি কত, শাস্তি কি বা সাজা কি বা ফলাফল কি বা পরিণতি কি, উত্তর হবে সম্পত্তি ক্রোক ও 6 মাসের দেওয়ানি কারাগারে আটক। এটা কোথায় আছে? এটা আছে 39 আদেশের 2 বিধির উপবিধি 3-এ। এটা শ্যাডো করা আছে, গাঢ় করা আছে, আপনারা দেখে নেবেন। ক্রোক অনধিক 1 বছর, 1 বছর পরে অমান্য করলে নিলামে বিক্রয় করা যাবে। তার মানে কোনো সম্পত্তি যদি ক্রোক করে রাখা হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু 1 বছরের বেশি রাখা যায় না। 1 বছরের মধ্যেই অকশনে বিক্রয় করতে হবে, নিলামে বিক্রয় করতে হবে। এরপরে 5 এ বলা হচ্ছে অন্য পক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যাবে না শুনানির সুযোগ না দিয়ে। বাদী আবেদন করলো স্যার ইনজাংশন দিয়ে দেন বিবাদীর বিরুদ্ধে, বিবাদীকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে যে আপনার বিরুদ্ধে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হবে না, সেটার কারণ দর্শান, শো শো ইওর কজ, অর্থাৎ শোকজ করা হবে। তখন সরকার পক্ষের অনুরোধ ক্রমে, এখানে একটা শ্যাডো লাইন আছে, সরকার বা বিধিবদ্ধ গণসংস্থার বিরুদ্ধে কোনো বেসরকারি পক্ষের অনুরোধ ক্রমে একতরফা বা অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া কখনোই সম্ভব নয়। আর সরকার পক্ষের অনুরোধ অনুরোধ ক্রমে বেসরকারি পক্ষের বিরুদ্ধে আবার একতরফা অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। মানে সরকারের বিরুদ্ধে দেওয়া যাবে না একতরফা, কিন্তু সরকার চাইলে যে কোনো বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে দেওয়া যাবে। অপরপক্ষ বা বিবাদী হাজিরার হাজির হওয়ার 7 দিনের মধ্যে দরখাস্তের শুনানি করে নিষ্পত্তি অর্থাৎ ডিসপোজ করতে হবে। যে পক্ষের অনুরোধে একতরফা অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল, পরিশেষে তার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত হয়, এখানে দেখেন মজার বিষয়, বাদী বিবাদীর বিরুদ্ধে, মনে করেন এ ইনজাংশন নিল কার বিরুদ্ধে, বি এর, এ ইনজাংশন নিচ্ছে বি এর বিরুদ্ধে। আলটিমেটলি মামলায় এ হেরে গেল, বি জিতে গেল। তার মানে ইনজাংশন নেওয়াটা কি ছিল, আদালতের দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তার মানে এ কোর্টকে মিসলিড করেছে, কোর্টকে ভুল পথে পরিচালনা করেছে। সেক্ষেত্রে এর শাস্তি স্বরূপ কি হবে, দেখি কি হয়।
তাহলে তার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত হয়, মানে যার পক্ষে ইনজাংশন দেওয়া হয়েছিল, অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা প্রদান করা যাবে। মানে ইনজাংশন যেখানে প্রয়োজন নেই, আমি ইনজাংশন নিয়ে নিলাম, বিবাদীকে ক্ষতিগ্রস্ত করলাম, সেই ক্ষেত্রে আদালত এই 10,000 টাকা বাদীর থেকে নিয়ে বিবাদীকে দিবে। উল্টোটাও হতে পারে, বিবাদী ইনজাংশনের আবেদন করতে পারে বাদীর বিরুদ্ধে, বাদীর বিরুদ্ধে ইনজাংশনের আদেশ যদি জারি হয়ে যায় এবং বাদী যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে বাদী মামলায় জিতে গেলে বিবাদী হেরে গেলে, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন তিনি যদি হেরে যান, সেক্ষেত্রে তো ইনজাংশনটা দেওয়াটা ভুল হয়ে গেছে, বা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং আদালতকে মিসলিড করা হয়েছে। তাই সেটা বাদী হোক বিবাদী হোক, এই কাজটা করলে তাকে 10,000 টাকা কম্পেনসেশন দিতে হবে। 6 বলা হচ্ছে অন্তর্বর্তী অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ প্রদানের ক্ষমতা। ক্ষয়শীল বা পচনশীল কোনো সম্পত্তি যদি হয়, কাঁচামাল, এই ধরনের কোনো কিছু হলে কিন্তু অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে দিতে পারে। কি আদেশ দিবে? গাছে আম আছে, এই আমটা 15 দিনের মধ্যে যদি পেড়ে বিক্রয় করা না হয়, তাহলে আমটা নষ্ট হয়ে যাবে, পেকে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন আদালত বলতে পারে ঠিক আছে, এই আমটা বিক্রয় করে বাদীর কাছে বা যার দখলে আছে তার কাছে রাখেন, এবং কত টাকার আম বিক্রয় হলো এই টাকাটা আদালতে জমা দেন, বা রিসিপ্টটা জমা দেন, অথবা এখানে রিসিভার নিয়োগ করে দিতে পারে। রিসিভার বা তত্ত্বাবধায়ক আমটা বিক্রয় করে তার কাছে টাকাটা রাখবে, অথবা আদালতে টাকা জমা দিবে। তো এই যে রিসিভারের কথা বললাম, চলে আসছে রিসিভার 40 আদেশে। রিসিভার নিয়োগ, একে বলা হচ্ছে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। এটা কিন্তু আমরা ধারাতেও পড়েছিলাম, এখানে একটু বিস্তারিত আছে। সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ, এই যে একটা পশু কার কাছে থাকবে, যে পশু নিয়ে হয়তোবা মামলা হচ্ছে, একটা গরু বা একটা মহিষ, একটা 4-5টা হয়তোবা ছাগল, তো এটা নিয়ে যদি মামলা হয় এবং রিসিভারের যদি দরকার হয়, রিসিভার নিয়োগ করবেন। সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ, এই সব ক্ষেত্রে রিসিভার নিয়োগ করা যেতে পারে। উন্নয়নের জন্য খাজনা ও মুনাফা সংগ্রহ, প্রয়োগ ও হস্তান্তরের জন্য রিসিভার নিয়োগ করা যেতে পারে। এছাড়াও দলিল সম্পাদন সম্পর্কে মালিকের অনুরূপ ক্ষমতা রিসিভারেরও হবে। 2 বলা হচ্ছে পারিশ্রমিক, আদালত নির্ধারণ করবে। একজন রিসিভার নিজে তো আর বিনা পারিশ্রমিকে কাজ করবে না, কোনো না কোনো তো পারিশ্রমিক তাকে দিতে হবে। কত পারিশ্রমিক দিতে হবে আদালত নির্ধারণ করবেন। 5, কালেক্টর যখন রিসিভার নিযুক্ত হতে পারেন যখন কোনো রাজস্ব প্রদানকারী ভূমি সংক্রান্ত বিষয়ে সেটাকে আহ, রক্ষণাবেক্ষণ করতে হবে, সংরক্ষণ করতে হবে বা দেখভাল করতে হবে, তখন কিন্তু কালেক্টরকে সরাসরি এই দায়িত্বটা দেওয়া হবে, কারণ কালেক্টরের সেটা কাজ। তাহলে মোকদ্দমা সম্পর্কে যতগুলো ছিল আমরা শেষ করলাম। 39 পর্যন্ত জাস্ট মোকদ্দমা সম্পর্কে, শুট সম্পর্কে। 1 থেকে নিচে, হ্যাঁ লিখা দেখা যাচ্ছে, 1 থেকে 39 এই অর্ডার, এই অর্ডার গুলো কিন্তু শুটের জন্য। আর 40 থেকে, এখান থেকে না, 40টাও শুটের জন্য। 1 থেকে 40 এটাও শুটের জন্য, এবং 41 থেকে অ্যাপিল। তাহলে যদি এটা প্রশ্ন করা হয় যে মূল মোকদ্দমা বা শুটের জন্য কোন আদেশের বিধানগুলো আছে, তাহলে প্রথম থেকে 40 পর্যন্ত শুট, এবং 41 থেকে পরবর্তীতে আপিল, রেফারেন্স, রিভিউ, এগুলো। একে বলা হচ্ছে 41-এর বিষয়বস্তু কি? মূল ডিক্রি হতে আপিল। আমরা 96 যে ধারা, সেখানে কিন্তু এটা জেনেছিলাম। আপিলের ফর্ম স্মারকলিপি আকারে, স্মারকলিপির ইংরেজি হচ্ছে মেমোরান্ডাম। তো মেমোরেন্ডাম বা মেমোরান্ডাম যেটাই বলি না কেন, এই মেমোরেন্ডাম আকারে আদালতে পেশ করতে হবে। স্মারকলিপি বা মেমোরেন্ডাম আকারে আদালতে পেশ করতে হবে। কি? সিভিল অ্যাপিল। ক্রিমিনাল অ্যাপিল জাস্ট পিটিশন আকারে বা দরখাস্ত আকারে দিতে হয়, কিন্তু সিভিল আপিল স্মারকলিপি বা মেমোরেন্ডাম আকারে দিতে হয়। একটু পার্থক্য আছে। মানে ক্রিমিনাল অ্যাপিলটা অনেকটা মানে সিম্পল একটা বিষয়, আর সিভিল আপিল কিন্তু সিম্পল না, অনেক খরচ আছে, এখানে অনেক কাজ করার আছে, এবং সিভিল আপিলটা আর্জির মতোই একটা গুরুত্ব দিয়ে লিখতে হয়। আপিল বা তার আপিলকারী বা তারা উকিল দ্বারা স্বাক্ষরিত হবে, আদালতে নিযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হবে, ওই সেরেস্তায় দাখিল করতে হবে, এবং ডিক্রির নকল সংযুক্ত করতে হবে। আপিলের জন্য আপিল বিভাগ আলাদাই থাকে, সেখানে এটা দিতে হবে। তো ডিক্রি যেটার বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেটা নকল অবশ্যই দিতে হবে।
না হলে তো আদালত বুঝতে পারবেন না। স্মারকলিপির সূচিপত্র হবে কিরকম? ডিক্রিতে আপত্তিকর মানে ডিক্রিতে আপত্তির কারণ সমূহ বর্ণনা থাকবে, ক্রমিক নম্বরযুক্ত থাকবে এবং স্পষ্ট শিরোনাম দেওয়া থাকবে যে কিসের বিরুদ্ধে আপিল হচ্ছে সেটা। এরপরে চলে যায় 12 ক। 12 কতে বলা হচ্ছে আপিলে মুলতবি। আমরা 17তে দেখলাম শুটের ক্ষেত্রে মুলতবি কতটা পেল, আগে হচ্ছে 18টা পরে 6টা, টোটাল হচ্ছে কস্ট সহ 12টা, কস্ট ছাড়া 12টা, মোট 24টা মুলতবি পেল। আপিলে দেখি কয়টা। প্রত্যেক পক্ষ খরচা ছাড়া 3টি মুলতবি পাবে, তাহলে 3 3 6টা। এবং 200 থেকে 1000 টাকা খরচা সহ কয়টি উল্লেখ নেই, অর্থাৎ খরচা সহ কয়টি মুলতবি হবে সেটা বলা আছে যে খরচা দিলে মুলতবি দিবে, কিন্তু আদালত নির্ধারণ করবে কয়টা দিবেন, এখানে উল্লেখ নাই কয়টা। নির্ধারিত সময়ের মধ্যে অপরপক্ষে খরচা দিতে ব্যর্থতায় বাদী যদি, এখানে বাদী বলতে কিন্তু আপিলকারী যদি ব্যর্থ হয় তাহলে আপিল খারিজ হয়ে যাবে, এবং একতরফার ক্ষেত্রে যদি রেসপন্ডেন্ট দিতে ব্যর্থ হয় তাহলে রেসপন্ডেন্টের এই একতরফাটা একতরফা হয়ে যাবে, অর্থাৎ আপিলকারী পক্ষ একা আপিলটা শুনানি করবেন। পুনর্জীবিতকরণ অর্থাৎ যদি আপিল খারিজ হয়ে যায় অথবা একতরফা হয়ে যায় সেক্ষেত্রে সেটা আবার পুনর্জীবিতকরণ করা যাবে। কত টাকা? 200 থেকে 1000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে। এক পক্ষ একবারই করতে পারবে, এখানে কিন্তু এফিডেভিটের কথা উল্লেখ নেই। আগের গুলাতে এফিডেভিট ছিল, লক্ষ্য করবেন। কারণ লিপিবদ্ধ না করে শুনানি পর্যায়ে আদালত নিজ থেকে মুলতবি করবেন না। তাহলে শুটের ক্ষেত্রে কারণ দেওয়ার দরকার নাই, কিন্তু অবশ্যই আপিলে গিয়ে কি করবেন? শুনানির পর্যায়ে আপিলে অবশ্যই মুলতবি করতে হলে কারণ লিপিবদ্ধ করতে হবে, কেন তিনি মুলতবি দিলেন সেটা স্পষ্ট করতে হবে। স্পষ্ট না করলে কিন্তু মানে মুলতবি দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে 19 ক পড়ছি। সরাসরি আপিল পুনর্গ্রহণ বা বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করতে হবে। এখানে পুরাতন মানে আগে যারা নোট নিয়েছিলেন এখানে 41 আদেশের 19 কতে 3000 টাকা খরচার কথা লিখেছিলাম ভুল করে, এটা 3000 টাকা হবে না, অর্থাৎ 19-এর টাকার পরিমাণ উল্লেখ নেই। এফিডেভিট এবং 30 দিন উল্লেখ আছে। একবার করা যাবে, একাধিকবার নয়। এবং আপিল যদি পুনর্বহাল হয়, খারিজ হয়ে গেছে, রেসপন্ডেন্ট তো খুশি হয়ে গেছে, এবার রেসপন্ডেন্টকে নোটিশ দিয়ে জানাতে হবে যে আপিল আবার চালু হয়েছে, আসেন। অধৈর্য হবেন না, কষ্ট করে আছেন, আরেকটু আছে। 21 কতে বলা হচ্ছে সরাসরি আপিল পুনরায় শুনানি বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে 3000 টাকা খরচা। এখানে 3000 টাকা খরচার কথা উল্লেখ করলো, আগের ছিল না। ও এফিডেভিট সহ আবেদন আবেদন করতে হবে, একই বিষয় আছে। এবার রেসপন্ডেন্টকে দিতে হবে, মানে খরচায় নোটিশ জারি করতে হবে সঙ্গে সঙ্গে। 22 আপিলে আপত্তি ক্রস অবজেকশন রেসপন্ডেন্ট বা উত্তরদায়ক কর্তৃক। ক্রস অবজেকশন বলতে আপিলে যদি কোনো কিছু আপত্তি জানা হয় রেসপন্ডেন্ট কর্তৃক, রেসপন্ডেন্টের বাংলা কি? উত্তরদায়ক। এরপরে চলে যাই 43 আদেশ। 43 বলছে আদেশ হতে আপিল, অর্থাৎ অর্ডার দিল, অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল করছি। এখানে 25 প্রকারের আদেশ আছে, যেটা আমি আপনাদের এফসি ফ্ল্যাশ কার্ড আকারে একটা লিস্ট করে দিব এবং এক্সট্রা নোটেও এই লিস্টটা থাকবে। তবে আপনারা চাইলে বই থেকে সেই তালিকাটা দেখে নিতে পারেন। এরপরে সর্বশেষ যেটা আমি 47 আদেশ রিভিউ, এটা পড়ে শেষ করব এবং মাঝখানের গুলো জাস্ট পড়ে নিলে হবে, সহজ ভাষায় লেখা আছে। রায় পুনর্বিবেচনায় রিভিউ এর জন্য আবেদন। আদেশ বা ডিক্রি প্রদান করে আদালত নিজেই রিভিউ করেন, যেটা আমরা 114 ধারায় অলরেডি জেনেছি যে রিভিউ রায় প্রদানকারী আদালত নিজেই দেখেন। যার বিরুদ্ধে রিভিউ করা যাবে আপিলযোগ্য ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়নি। যদি আপিল যোগ্য মানে যেখানে আপিল করার সুযোগ আছে, তার মানে বড় ভাই আছে যেখানে, সেখানে ছোট ভাই যেতে পারবে। তাহলে আপিল বড় ভাই, রিভিউ হচ্ছে ছোট ভাই। বড় ভাই দাওয়াত খেতে গেল না, ছোট ভাইকে পাঠিয়ে দিল, অর্থাৎ রিভিউ করা হলো। যখন আপিল করা যাবে কিন্তু আপিল করা হয়নি, তখন রিভিউ করা যাবে, সেটা আদেশ হোক অথবা ডিক্রি হোক। আর
আপিল অযোগ্য ডিক্রি বা আদেশের ক্ষেত্রেও করা যাবে। ক্ষুদ্র বিষয়ে আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রিভিউ করা যাবে না। রিভিউর জায়গা কিন্তু অনেক, সব জায়গাতে রিভিউ করা যাচ্ছে, ব্যাপারটা এরকম। তবে কিছু কিছু মামলায় রিভিউ করা যায় না, স্পষ্ট বলা আছে। যেমন যেখানে আপিল করা যাচ্ছে না সেখানে রিভিউ করা যাচ্ছে না, এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় স্পষ্ট বলে দেওয়া আছে, নো অ্যাপিল নো রিভিউ। প্রমাণ পরে পেয়ে যা উপস্থাপন সম্ভব হয়নি, নথিতে ভুল বা অন্য হেতুতে রিভিউ করা যাবে, এবং আপিল চলাকালে ভিন্ন অজুহাতে রিভিউ চলতে পারে। যুগপৎ, গতদিন যেটা আমি প্রশ্ন করেছিলাম যে আপিল করা হয়েছে, রিভিউ কি করতে পারবে? হ্যাঁ, রিভিউ করতে পারবে। আগে আপিল করা হলে পরে রিভিউ করতে পারবে, যুগপৎ চলতে পারবে। আপিল চলাকালে ভিন্ন অজুহাতে রিভিউ করা যাবে, কিন্তু একই অজুহাত অর্থাৎ একই গ্রাউন্ডসে কিন্তু রিভিউ চলবে না। কিন্তু যদি গ্রাউন্ডস ভিন্ন দেওয়া হয় সেক্ষেত্রে রিভিউ করা যাবে। আপিল আপিল আদালতে চলবে, সেটা তো এক বিষয়ে বললাম, কিন্তু অন্য বিষয়ে আবার রিভিউ আমি চাচ্ছি নিম্ন আদালতে, যে স্যার সেখানে তো আমি যে সেখানে যে গ্রাউন্ড দিয়েছি এখানে ভিন্ন গ্রাউন্ডসে আমি করছি, তার মানে বিষয় ভিন্ন, সেক্ষেত্রে করা যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকে লম্বা ক্লাস হয়ে গেল। আর ভিডিও যেগুলো গত 2 দিন ক্লাসের, সেই ভিডিও অলরেডি রেডি হয়ে গেছে আমার, আপলোড করব। ইন্টারনেট সমস্যায় আমি ভুগছি এই সপ্তাহে, না হলে তো আপলোড হয়ে যায়। আপনারা জানেন যে আমি রাত্রে আপলোড করে দিই বা পরের দিনে আপলোড করে দিই। তো এখনো আজকে যেমন গতকালকে দেখবেন অনেক আমার বেঁধে যাচ্ছিল, মানে থেমে থেমে আসছিল ইন্টারনেটের স্পিডের কারণে। আমার 100 মেগাবাইট পার সেকেন্ড নেওয়া আছে, তারপরেও, কারণ বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস আপনারা জানেন মোটামুটি কেমন। তো যাই হোক, আজকে বলে ওরা এসে সার্ভিস করে দিয়ে গেল। তবে আমার মনে হচ্ছে রাউটারের আমার প্রবলেম হয়ে গেছে, রাউটারটা আমাকে রিপ্লেস করতে হবে। কারণ রাউটার আমাকে, আমার কিন্তু মোবাইল ফোনে সমস্যা হয় না, ওয়াইফাই ঠিকই চলে, কিন্তু কম্পিউটারে যে ল্যান কানেকশন আছে সেখানে প্রবলেম হচ্ছে। আর এই কারণে আমি আপলোডের স্পিডটা পাচ্ছি না। 15 মিনিটের 3 ঘন্টা সময় লাগছে, একটা ভিডিও 3 ঘন্টা আপলোড দিয়ে বসে থাকার মতন তো আমার মতো একজন মানুষের সময় নাই। তো আমি যদি চেষ্টা করছি, আমি রাত্রে একটা প্রয়োজনে আপলোড দিয়ে সারা রাত কম্পিউটার অন করে রাখবো। তবে কালকে আমি কোর্টে খুব দ্রুত চলে আসবো, অথবা নাও যেতে পারি। আহ, একজনকে দায়িত্ব দিয়েছি, কালকে আপনাদের কাজগুলোই করব বাসায় থেকে। তো এই মুহূর্তে আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। এরপরেও যদি কারো প্রশ্ন করার থাকে প্রশ্ন করবেন, অথবা আমি কালকে ভিডিও দিয়ে দিচ্ছি অন্তত। গত 2টা ভিডিওটা দিব, এবং আজকের ভিডিওটা হয়তো বা আমি বুধবারে দিয়ে দিব। তাহলে আপনারা বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সারাদিন পড়ে রাত 10টায় পরীক্ষা দিতে পারবেন। আমি একটা এমসিকিউ পরীক্ষা কিভাবে দিবেন এই সংক্রান্ত এর মধ্যে একটা ভিডিও দিয়ে দিব, শুক্রবারে হয়তো বা সকালেই দিয়ে দিতে পারি। যে কেন নেগেটিভ মার্কিং হয়, নেগেটিভ মার্কিং এর ফাঁদে কিভাবে পড়বেন না, সতর্ক থাকবেন, সেগুলো সংক্রান্ত আমি একটা ইউটিউব ভিডিও দিয়ে দেবো, এবং সেটা লিংক আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপে। অর্থাৎ আপনারা একটা নির্দেশনা পেয়ে যাবেন। যদিও আমি নির্দেশনা দিই সেটা রিটেন ফরম্যাটে, আমি ভিডিও ফরম্যাটে দিয়ে দেবো। তো প্রশ্ন যদি না থাকে, ক্লাস শেষ করে একটু রেস্টে চলে যেতে হবে, আপনাদেরও রেস্ট দরকার আছে। তো এখনো ক্লাসে দেখছি 18 জনের মতন প্রায় আছে, খুবই ভালো লাগছে। রাজ্জাক ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, অবশ্যই আমি প্রশ্নের সুযোগ দিব। হ্যাঁ, রাজ্জাক ভাই লাইনে জি আছেন। স্যার, এতটা তো প্রশ্ন করতে চাইছিলাম না, জাস্ট আদালত যে এডিআরটা দেওয়ার সুযোগটা দেয়, এটা কি বাধ্যতামূলক নাকি, এটা just জানার জন্য just, স্যার। আর যদি মামলা একতরফা হয়, একতরফা হলে এডিআর এর সুযোগ তো আর থাকছে না। কি কারণে? অপরপক্ষ তো আসেইনি, কার সাথে আলোচনা করবে, তাই নয় কি? জি স্যার। তাহলে একতরফার ক্ষেত্রে এডিআর এ যাওয়ার সুযোগই নেই। কিন্তু দুতরফা মামলা হলে, অর্থাৎ বিবাদী যদি অ্যাপিয়ার করে এবং জবাব দাখিল করে, জবাব দাখিল করার সঙ্গে সঙ্গে পরের স্টেপ অবশ্যই এডিআর এ দিতে হবে। এডিআর এ যদি না দেয় তাহলে কি হবে? সেটা অনিয়ম হবে, এবং অনিয়মের কারণে কি করা যাবে? আপিল করে সেই ডিক্রিটাকে একেবারে বাতিল করে দেওয়া যাবে। যদি দেখে এডিআর এর কোনো স্টেপই পড়েনি, মানে সমস্ত অর্ডার গুলো সার্টিফাইড কপি তুললাম এবং আদালতে দেখালাম স্যার এডিআর এর কোনো সুযোগই দেয়নি, যদি এডিআর এর সুযোগ থাকতো আমি এডিআর এ একটা মিডিয়েশনের মাধ্যমে সলে ডিক্রি করে নিতে পারতাম, জাস্ট এই অজুহাত বললেই ডিক্রি শেষ। অতএব এটা জি স্যার, কম্পালসারি, এডিআর এ যেতেই হবে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এডিআর হোক আর না হোক, এডিআর হোক আর না হোক, এডিআর এর জন্য একটা ডেট দিতে হবে। ক্লিয়ার হলেন এবার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। 90 90% মামলা এডিআর হয় না, কিন্তু এডিআর এ দিতে হবে।
আদালতের এটা দায়বদ্ধতা। এটা সিপিসির 89 তে পরবর্তীতে এটার গুরুত্ব বিবেচনায় দেওয়া হয়েছে, কি কারণে যেন মামলার জট কমে। এডিআরে গেলে তো মামলার সাথে সাথে শেষ হয়ে গেল। বুঝতে পারলেন বিষয়টা? এরপরে প্রশ্ন করতে চাচ্ছেন আব্দুল বারী সাহেব, কিছু মনে করবেন না, বসে থেকে একটু ক্লাসের আমি রিপ্লাই দিচ্ছি। তবে এরপরে আমি একটু ক্যামেরার সেটিংটা একটু নিচে করব, তাহলে আমাকে আরো ভালো দেখা যাবে, হয়তোবা বসেও আমি লেকচার দিতে পারবো। হ্যাঁ, আব্দুল বারী সাহেব লাইনে আসবেন। আব্দুল বারী সাহেব, নওগাঁ। জি স্যার, আসসালামু কেমন আলাইকুম আছেন? স্যার। ওয়ালাইকুম জি, আসসালাম, কেমন আছেন? এত রাত জেগে আলহামদুলিল্লাহ ক্লাস ভালো আছি। করছেন? আপনি তো আমি ব্যস্ত মানুষ, বিজনেসম্যান। প্রতিনিয়ত ক্লাস করি, মাঝে মধ্যে একটু গ্যাপ হয়। তো স্যার আপনি হ্যাঁ, আছেন কেমন? কুশলাদি পরে হবে, রাত হয়ে গেছে, লেট নাইট। তো হ্যাঁ, হ্যাঁ। স্যার ওই যে আদেশ 41-এর বিধি 19 ক, স্যার হুম। যেটা বললেন যে 30 দিনের মধ্যে 3,000 টাকা খরচা, এফিডেভিট সহ আবেদন পুনঃগ্রহণ একবার অবলিক একাধিকবার নয়। তো এই 3,000 টাকা বাদ দিতে বললেন স্যার, এটা কি আমরা 3,000 টাকা লিখবো না? মানে এটা মানে কোনো টাকার অ্যামাউন্ট থাকবে না তো নাকি? এই যে এইখানে যেটা আমি বলছি, যে আমার জি নোটের জি 90 পৃষ্ঠায় জি জি জি। 40 মূল হ্যাঁ ডিক্রি হতে আপিল, এখানে হ্যাঁ। 19 কতে বলছে সরাসরি আপিল পুনর্গ্রহণ। জি। এখানে যে 3,000 টাকা এটা কেটে দেন, মানে এখানে এই প্রভিশনে বা মূল যে বেয়ার অ্যাক্ট, ওয়েবসাইটে আমি জি। চেক করে দেখছি এখানে 3,000 উল্লেখ নাই। সম্ভবত ও এটা আচ্ছা। কোনো মিস্টেক তাদের, যেহেতু উল্লেখ নাই, আমি উল্লেখ করেছিলাম। আমি মানে আমি একটা পুরাতন বই পেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটের সাথে মিলেছি, সেখানে তো ইংলিশে লেখা আছে, তো কোনো জি। 3,000 টাকা কোনো কোথাও উল্লেখ নাই। মানে দেয়ার আর নো অ্যামাউন্ট, এই তো অ্যামাউন্ট ছাড়া আর কোনো কি? অ্যামাউন্ট নেই, না, নো জি। অ্যামাউন্ট। 30 দিন এ- এবং এফিডেভিট এই কথাটা উল্লেখ আছে। আচ্ছা, তাহলে 21 ক তো একই, 21 ক পরের পৃষ্ঠা স্যার। 21 কতে 3,000 টাকা উল্লেখ আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। 21 কতে এটাই, আছে, ঠিক আছে, এই কনফিউশন থাকা কনফিউশনটা। যাবে না। জি জি জি, আচ্ছা, ওকে, ক্লিয়ার স্যার। তা এই যে আমার নোটটা, হ্যাঁ, অনেক চাপ নিয়ে করা, কিছু কিছু মিস্টেক আছে। তো এগুলো কিন্তু যারা এখন নোট নিচ্ছে, বলতে গেলে যারা মে মাসের পরে নোট নিয়েছে, তাদের কিন্তু কোনো ভুল নাই, ফ্রেশ নোট। আপনারা চাইলে আমি একটা নোটিশ দিব, জাস্ট এটার কুরিয়ার কস্ট এবং প্রিন্ট যে খরচ, এটা যদি আপনারা বিয়ার করেন তাহলে আমি একটা ফ্রেশ নোট পাঠিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে? এটা আমি জি একটা স্যার। নোটিশ দিব, এবং সাথে জি স্যার। এক্সট্রা নোটটা, যেটা যে কবিতা স্টাইলে করছি, সেইটা সহ টোটাল পেজ হিসাব করে আমি কালকেই এক্সট্রা নোটের কাজ আমার মোটামুটি হয়ে যাবে টাইপ। কালকে সারাদিন টাইপ করব, আপনাদের কাজই করব, কোর্টে মেবি যাব না কালকে। আচ্ছা, আমি অন্য ঠিক আছে। লয়ারকে দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা পাঠানোর পরে আমি অনেকটা রিল্যাক্স অনুভব করব, কারণ এক্সট্রা নোটের প্যারাটা আমার কাছে অনেক হয়ে যাচ্ছে আর কি। এটা হওয়ার পরে আপনাদের ভালো লাগবে, সেগুলো অনেক মজা পাবেন এবং ধারা মনে থাকবে, কনফিডেন্ট চলে আসবে আপনাদের। স্যার এবং তাহলে ওই পরীক্ষা, নোটটা, ওই দিকটা নিতে আমি আগ্রহী স্যার। হুম, হ্যাঁ, সেটা ওই আমি নোটটা। আমি বলে দিব, গ্রুপে বলে দিব। জাস্ট এর আগে আপনাদের যে কষ্টটা হয়েছে তার থেকে আমি কম কষ্টই নিব, কারণ এর আগে আমি কিছু পারিশ্রমিক রেখেছি নোটে, তো সেই আচ্ছা। পারিশ্রমিক আমি রাখবো না। আর যারা ভর্তি হয়েছে তাদের তো নোটের জন্য আমি আলাদা পেমেন্ট নিইনি। আর যারা জি শুধু স্যার। নোট নিয়েছে তাদের জন্য আমি 500 টাকা এবং 50 টাকা কুরিয়ার চার্জ নিয়েছি। এবার হয়তোবা তার থেকে কমই আমি হয়তোবা চার্জ করব নোটের জন্য। তো যাই হোক, আর প্রশ্ন আছে আপনার? তো ঠিক আছে না স্যার? ওকে, থ্যাংক ইউ। একটু এই আরেকটা মাস একটু কষ্ট করে লেগে থাকেন, আশা করি জি ইনশাল্লাহ আমাদের জি নিরাশ স্যার। করবেন না আল্লাহ জি তাআলা। স্যার। কারণ জি বলা স্যার। হয় গভীর রাতে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করা হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। কারণ এই সময় জি সবাই আরামে ঘুমায় আর মানুষ কষ্ট করে নামাজ পড়ে, তো আমরাও তো জি কষ্ট করছি, এই কষ্টের ফল তো আমরা পাবো। তো যারা নামাজ পড়ার তারা নামাজ পড়ে একবারে ঘুমাবেন, জি। আর যারা বিশ্রাম নেওয়ার নিবেন, যাদের অন্য কাজ আছে করবেন। ঠিক আছে? দোয়া রাখবেন স্যার, দোয়া হ্যাঁ, রাখবেন স্যার। অবশ্যই দোয়া করি প্রতিনিয়ত, জি আমি যে কাজ করছি এটাই আমার আপনাদের জন্য দোয়া। তাছাড়া হ্যাঁ। অবশ্যই নামাজ দোয়া করি আপনাদের জন্য। ওকে ওকে আমার জন্য স্যার। দোয়া করবেন, আমি যেন সুস্থ জি, থেকে ফি আমানিল্লাহ। আপনাদের পাশে না ঠিক থাকতে আছে পারি। স্যার, ওভার টাইম। আর ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, সবার সুস্বাস্থ্য কামনা করছি আবারও। শুভরাত্রি।